রেকর্ডটা অন করি, তো আমরা যে কোনো একটা ফোল্ডারকে চয়েস করবো যে যেখানে আমরা মডিউলার প্রোগ্রামিংটা করতে পারি বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট করতে পারি। তো আমি এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফোল্ডারের নাম দিলাম ধরেন রিয়াক্ট বেসিক। হ্যাঁ, রিয়াক্ট বেসিক। তো এই ফোল্ডারটাকে আপনারা হচ্ছে এই ডিএস কোডে অন করতে পারেন। আর আমি একটু আমার পিসটা চালু থাকার জন্য রাইট বাটন ক্লিক করে শিফট চেপে ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, তাহলে এখানে এই যে ওপেন উইথ টার্মিনাল, হ্যাঁ, এই অপশনটা পাবেন। নর্মালি রাইট বাটন ক্লিক করলে কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, নর্মালি রাইট বাটন ক্লিক করলে কিন্তু নাই, যদিও পাওয়া যায়। এই যে ওপেন উইথ টার্মিনাল এখন হয়তো দিয়ে দিচ্ছে, তবে না আসার সম্ভাবনাটা থাকে আর কি। তবে শিফট ধরে ক্লিক করলে চলে আসে। ঠিক আছে, তো আসার পর এরকম একটা পাওয়ার শেল দেখতে পারতেছি। তো আমরা আহ, মানে বেসিক কমান্ডগুলো জানি। যদি এলএস ক্লিক করি তাহলে দেখায় হচ্ছে আমার এখানে কিছু নাই। হ্যাঁ, মানে এলএস বলতে হচ্ছে আপনার প্রিন্ট দেখায় আর কি, যে আপনার এই ফোল্ডারের ভিতরে কি কি ফাইল আছে, লিস্টটা দেখায় আর কি, ফাইল লিস্ট বা ফোল্ডার লিস্ট সব একসাথে। আচ্ছা, তো আমরা এখানে লিখবো হচ্ছে npm i। হ্যাঁ, তো npm i মানে হচ্ছে npm init। হ্যাঁ, তো npm init যেটা করে, সে হচ্ছে আপনার এই ফোল্ডারে আপনি নোড জেএস নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তার জন্য একটা ফাইল তৈরি করে দেয় যার নাম হচ্ছে প্যাকেজ ডট জেসন। বুঝে গেছে কি বলছে? তো দেখেন, আমি যদি npm i দেই, আমাকে দেখবেন আম, কিছু জিনিস, উফ, সে যদিও একসাথে দিয়ে দিছে, দাঁড়ান আমি ডিলিট করে দিচ্ছি। npm i না, npm i মানে হচ্ছে ইনস্টল, আমি ভুল বলছি। এটা হবে npm init। হ্যাঁ, npm কি init। তো npm init দেওয়ার পর দেখবেন আপনাকে প্রথমে বলবে যে আসলে প্যাকেজের নাম দিতে। তো আমরা যদি সহজে বলি, সেটা সে চাচ্ছে আমাদেরকে একটা আমাদের প্রজেক্টের নাম দিতে। তো আমাদের প্রজেক্টের নাম কি? রিয়েক্ট। সে বাই ডিফল্ট ফোল্ডারের নামটাই সাজেস্ট করতেছে আর কি। হ্যাঁ, তো আপনি চাইলে সেটাও লিখতে পারেন অথবা অন্য কিছু লিখতে পারেন। তো আমাদের ধরেন ভার্সন 1, তো ডেসক্রিপশনে আপনি কিছু লিখতে পারেন, নাহলে এন্টার দিতে পারেন। আর এন্ট্রি পয়েন্ট দেখেন, এন্ট্রি পয়েন্ট বলতে বোঝায় যে আসলে আপনি এন্ট্রি পয়েন্ট কাকে চাচ্ছেন। হ্যাঁ, যে কোনটা হচ্ছে আপনার মেইন এন্ট্রি পয়েন্ট। তো সেক্ষেত্রে আপনি এই ইন্ডেক্স ডট জেএসটা কি করতে পারেন, এখানে বলে দিতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখেন, একটা টেস্ট কমান্ড যদি থাকে টেস্ট কমান্ড দিতে পারেন। গিট রিপোজিটরি থাকলে গিট রিপোজিটরির ইউআরএলটা বলে দিতে পারেন। ঠিক আছে, তো সব যদি এন্টার দিয়ে দিয়ে বলেন, আপনাকে এরকম একটা আউটপুট দেখাবে যে এটা হচ্ছে আপনার প্যাকেজ ডট জেসন। হ্যাঁ, তো এখন যদি আমরা এন্টার দেই, আপনি দেখবেন যে এখানে একটা প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়েছে। বুঝে গেছে? এতটুকু তো বুঝছেন নাকি? লোকজন আছেন? আচ্ছা, একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, যেহেতু সামনাসামনি নাই তো বুঝবো না। তাহলে দেখেন যে আমরা একটা, তুমি হেডফোন নাই কারোটাতে? হেডফোন নাই কারো? না, এমনিতে কারো কাছে ইয়ারফোন নাই? আচ্ছা, ওই ইয়ারফোনটা, একটা ইয়ারফোন নিয়ে কানেক্ট করো। সবার তো ইয়ারফোন থাকার কথা কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, তারপর একটু রেসপন্স করলেই হবে। হ্যাঁ, যে আমার সাথে আছো তোমরা। আচ্ছা ঠিক আছে। এখন এই যে প্যাকেজ ডট জেসন আমরা একটা নিলাম বা অন করলাম। তো মূলত যেটা বলতেছিলাম যে আসলে কোনো একটা নোট প্রজেক্ট যদি আমরা অন করি বা হচ্ছে আমরা যদি আমাদের প্যাকেজ কি বলে এটাকে, নোটকে বুঝাতে চাই যে হ্যাঁ এটা হচ্ছে একটা নোট প্রজেক্ট, তাহলে আমাদের রুটে হচ্ছে একটা প্যাকেজ ডট জেসন থাকা লাগে। হ্যাঁ, তো এখন দেখেন, যদিও এটা থাকলে হচ্ছে ওই আমরা npm যে একটা কমান্ড আছে, এটা দিয়ে হচ্ছে সবগুলা কমান্ড একের পর এক রান করতে পারবো আর কি। যেমনটা হচ্ছে আপনাদের মনে আছে, আমরা এসসিএসএস রান করতাম, পোস্ট সিএসএস রান করতাম, ঠিক না? তো রান করার জন্য প্যাকেজ ডট জেসনটা লাগে। তো প্যাকেজ ডট জেসনটা থাকলে মূলত আমরা আমাদের নোট জেএসকে বলতে পারি আর কি, যে এটা একটা কি নোট জেএস প্রজেক্ট। হ্যাঁ, এবং এখানে একটা মেইন ফাইল থাকে, যে আসলে আমাদের মেইন ফাইল কি। তো আমরা যে মেইন ফাইলটা রান করব তার নাম হচ্ছে ইন্ডেক্স ডট জেএস। এরপর এখানে আরো একটা টাইপ থাকে। টাইপ যদি আমরা মডিউল বা প্রোগ্রাম করি, তাহলে আমরা এখানে বলে দিই যে টাইপ হচ্ছে কি মডিউল। তো আমরা একটু মডিউল সম্পর্কে একটু দেখি, মডিউলের মেইন বিষয়টা কি।
তো আমরা যদি এখান থেকে একটা ফাইল তৈরি করি index.js, তো index.js একটা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা এখানে হচ্ছে লগ করলাম, ধরেন console.log, হ্যাঁ, console.log দিলাম হচ্ছে হাই। তো একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি যে আমরা এই দুই লেভেলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট করি, একটা হচ্ছে মেশিন লেভেলে আর একটা হচ্ছে ব্রাউজার লেভেলে, হ্যাঁ। তো আমরা টার্মিনালে যখন কাজ করি বা হচ্ছে এই যে রিয়াক্ট স্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবো আর কি, যখন আমরা লিখবো npm react start, হ্যাঁ, অথবা হচ্ছে npm react install, ইনস্টল না হয়তো স্টার্টই থাকে বা সার্ট থাকে। তো আমরা মূলত যেটা করি, মেশিন লেভেলে জাভাস্ক্রিপ্টটাকে রান করি, তখন মেশিন লেভেল জাভাস্ক্রিপ্টটা ব্রাউজার লেভেল জাভাস্ক্রিপ্ট তৈরি করে দেয়, হ্যাঁ। তো জিনিসটা একটু সহজে যদি মনে রাখেন, যেমন আমরা হচ্ছে মেশিন লেভেলে সিএসএস কোড করি, আমাদের সাস যে কম্পাইলারটা ছিল, হ্যাঁ, যে আমরা যে লিখতাম npx সাস সোর্স দেন হচ্ছে টার্গেট, হ্যাঁ, মানে যে সেই সোর্সকে কনভার্ট করে টার্গেটে সোর্সকে কম্পাইল করে টার্গেটে কনভার্ট করে দিত, হ্যাঁ, বা কম্পাইল করে দিত। তো সোর্সটা হচ্ছে মেশিন লেভেল কোড, হ্যাঁ, বা হচ্ছে সাসটা হচ্ছে আমাদের মেশিন লেভেল কোড ছিল, সে হচ্ছে আমাদের ব্রাউজারে রান করার জন্য সে এসসিএসএস এ কনভার্ট করে দিত, হ্যাঁ। আর এখানে যেটা করে, আমরা একটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করবো যেটা হচ্ছে ভাইট, হ্যাঁ, যেটাকে বান্ডলার বলে আর কি, বান্ডলার সে হচ্ছে জাভাস্ক্রিপ্টকে বা আমাদের যে মেশিন লেভেল জাভাস্ক্রিপ্টগুলো করি সেগুলো হচ্ছে আবার আমাদের ব্রাউজার যেগুলো সেগুলো রান করতে পারে না। ভাইট, ওয়েব প্যাক, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার গালফ আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো টুলস আছে যারা হচ্ছে এই মেশিন লেভেল জাভাস্ক্রিপ্টকে আপনার ক্লায়েন্ট জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে ব্রাউজার লেভেল জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এই জিনিসটা একটু বুঝতে হবে, এটা একটা কনফিউশন থাকে যে আসলে আমি আসলে কোথায় কাজ করতেছি বা এটা কাজ করতেছে কিভাবে। এটা বুঝবেন সবই, একটু সময় লাগে, যেটা একটু দেরি হয় আর কি, হ্যাঁ। তো আমি জাস্ট একটু টাস্ক দিয়ে রাখতেছি যে আসলে ঘটনাগুলো এরকম ঘটে, আপনারা হচ্ছে এরকম মাথায় রাখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মেশিন লেভেলে ধরুন আমরা একটু রান করে দেখি যে আসলে আমরা এই index.js কে আমরা ব্রাউজারে রান করব না, আমরা আমাদের মেশিনে রান করব। তো মেশিনে রান করার জন্য আপনারা টার্মিনাল ইউজ করতে হবে। তো আমরা ধরেন হচ্ছে এই যে আমাদের ফোল্ডারটা খেয়াল করেন, আমরা আমাদের ফোল্ডারে আছি, দেখছেন, প্রজেক্ট ফোল্ডার, রিয়েক্ট বেসিক ফোল্ডার। তো এখানে যদি আমরা লিখি নোড index.js, তখন দেখবেন এই যে হাই রান হয়েছে, হয়েছে, বা আমি যেটাকে লক করতেছি সেটা আমাকে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে নর্মালি যেটা করি, আমাদের প্রচুর ফাংশন থাকে, ঠিক না? তো আমরা একটা ফাংশন তৈরি করতে পারি, এখানে একটা ফাংশন নিলাম। তো ফাংশনের নাম দিলাম ধরেন হচ্ছে গ্রিটিংস, হ্যাঁ, গ্রিটিংস। তো গ্রিটিংস এর মধ্যে আমি লিখলাম হচ্ছে কি এই হাইটাই লিখলাম আর কি, হ্যাঁ, খুব বেশি কিছু লিখলাম না, হাই। এখন আমি এটাকে হাইকে কল করতে চাই, ঠিক আছে, কল করলাম। তো কল করার পর আমি এখান থেকে কল করলাম index.js, দেখেন হাই আসতেছে, হ্যাঁ। যদি কয়েকবার কল করি, দেখেন হাই 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 হাই, হ্যাঁ, ব্যাপক হাই 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 করতেছি আর কি। তাহলে এতটুকু তো ক্লিয়ার নাকি? লোকজন বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসেন, আহ, যে জিনিসটা একটু এক্সট্রা করে দেখাইতে হবে, মনে করেন এই ফাংশনটা হচ্ছে আমাদের প্রচুর ব্যবহার করতে হবে, হ্যাঁ, মনে করেন 8-10 বার 50 বার ব্যবহার হবে। তো স্বাভাবিক, তখন তো আমাদের এরকম জাভাস্ক্রিপ্ট ফাইল একটা না অনেকগুলো হবে, হ্যাঁ। তো আমরা চাইবো না যে এগুলো এক জায়গায় থাকুক, এগুলো থাকুক ভিন্ন ভিন্ন জায়গায়। তো আমরা যেটা করতে পারি, একটা ফোল্ডার নিতে পারি, ধরুন ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কি ফাংশনস, হ্যাঁ। তো ফাংশনসের মধ্যে আমরা একটা ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে greetings.js। তো একটা বিষয় একটু মাথায় রাখবেন, যে আমরা মডিউলার প্রোগ্রামিংয়ে আমরা একটা ফাইলে অনেক কিছু ইম্পোর্ট করতে পারি, একটা ফাইল থেকে অনেক কিছু এক্সপোর্টও করতে পারি, হ্যাঁ। তো যদি এমন হয় যে একটা সিঙ্গেল ফাইল একটা সিঙ্গেল ফাংশন অথবা একটা সিঙ্গেল ভেরিয়েবল রিটার্ন করবে, তখন ওই ফাইলের নাম আর ওই ফাংশনের নাম, অথবা ফাইলের নাম আর ওই ভেরিয়েবলের নাম সেম রাখা হয় বোঝার জন্য আর কি। জাস্ট যে হ্যাঁ, এই ফাংশনের মধ্যে বা এই ফাইলের মধ্যে ওই ফাংশনটা আছে, এক্সট্রা অন্য কিছু কোনো হেকমত নাই আর কি, হ্যাঁ, যে আসলে এটার মনে অন্য কোনো সুবিধা আছে, অন্য কোনো সুবিধা নাই, জাস্ট এই ফাইলটাই হচ্ছে এই ফাংশনটাকে হোল্ড করতেছে, এটা বোঝানো হয়। তো
নর্মালি আমরা দেখছিলাম এসসিএসএস অথবা সিএসএস এর ক্ষেত্রে আমরা ইম্পোর্ট ইউজ করতাম, ঠিক না? একটা ফাইলকে ইম্পোর্ট করতাম। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইম্পোর্ট করা হয়, কিন্তু সিস্টেমটা ভিন্ন। আপনি যদি ইম্পোর্ট করতে চান কোনো একটা ফাইল থেকে, অবশ্যই ওই ফাইল থেকে আগে এক্সপোর্ট করতে হবে, হ্যাঁ? মনে করেন আমি চাচ্ছি এই greeting.js-টাকে অন্যান্য ফাইলেও ব্যবহার করব। তো সেক্ষেত্রে এই ফাইলে বলে দিতে হবে যে আমি এই ফাইলটাকে বা গ্রিটিং ফাংশনটাকে এই গ্রিটিংস ফাইল থেকে আমি এক্সপোর্ট করতেছি, এটা আপনাকে নিশ্চিত করতে হবে, হ্যাঁ? তো নর্মালি আমরা যে প্যাটার্নে আছি এটা হচ্ছে ES5 প্যাটার্নে, হ্যাঁ? ES6-এ না, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন মডিউল ডট এক্সপোর্ট, হ্যাঁ? অথবা মডিউল ডট, আচ্ছা দেখি কাজ করে কিনা, হ্যাঁ? মডিউল ডট এক্সপোর্ট গ্রিটিংস, হ্যাঁ? এরকম গ্রিটিংস এক্সপোর্টস হবে সম্ভবত, মডিউলস মডিউলস ডট এক্সপোর্ট, মোস্ট প্রবাবলি এক্সপোর্টস ডট হবে, দাঁড়ান, এক্সপোর্টস ডট গ্রিটিংস। এরকম হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা দেখি, আমরা একটু ইম্পোর্ট করলে বুঝে যাবো, অথবা আর একটু সহজ হয় আমরা নেট থেকে রিয়েল টাইম গুলো দেখে নিই, হ্যাঁ? যে ধরেন জেএস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ওকে, ES5 দেবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে ES5 এর সিনট্যাক্স গুলো দেখতে পারবেন। তো এখানে দেখবেন সিনট্যাক্সটা একটু ভিন্ন। ES6 হচ্ছে আমরা এক্সপোর্ট ডিফল্ট আর হচ্ছে জাস্ট এক্সপোর্ট ইউজ করি আর কি। আর ES5 একটু একটু আলাদা হয়। তো এখানে দেখেন এই মডিউল ডট এক্সপোর্ট সি হবে, এই যে সিনট্যাক্সটা ঠিকই ছিল আর কি। মডিউল ডট এক্সপোর্টস ইকুয়াল হচ্ছে কি, ধরেন আমরা দিলাম হচ্ছে কি গ্রিটিংস। এখন এটাকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ, যে ধরেন হচ্ছে আমরা এই যে গ্রিটিংস ফাংশনটা আছে সেটাকে হচ্ছে আমরা এই ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে আমরা যেটা করব প্রথমে লিখবো হচ্ছে যে নামে আপনি রিকোয়ার করতে চান সেটা আপনি লিখলেন। ধরেন আমি দিলাম হচ্ছে মাই ফাংশন, মাই ফাংশন ইকুয়াল হচ্ছে কি রিকোয়ার, হ্যাঁ? রিকোয়ার, তো রিকোয়ার কি হবে, কোন ফাইলের মধ্যে আমার ফাংশনটা আছে, হ্যাঁ? ফাংশনস স্ল্যাশ হচ্ছে কি গ্রিটিংস ডট জেএস। তো আমরা এখান থেকে যদি কল করি এটাকে মাই ফাংশনস, আচ্ছা মাই ফাংশনটাকে লক করি, লগ মাই ফাংশনস। এখন আউটপুটটা একটু দেখেন, মডিউল নট ফাউন্ড বলতেছে, ডট স্ল্যাশ ফাংশনস। আচ্ছা এখন দেখি, এই যে এটা একটা ফাংশন দেখছেন। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু মাই ফাংশনের ভিতরে ফাংশনটা আমাদের নাই, হ্যাঁ? এটা আছে কোথায়? আচ্ছা মাই ফাংশনের মধ্যে ফাংশনটা যদি আমরা এখান থেকে কল করি, দেখেন মানে মাই ফাংশনের মধ্যে গ্রিটিংস নামের ফাংশনটা আছে আর কি। দেখেন কি কল আসতেছে, হাই আসতেছে, হ্যাঁ? আর আসলে সেই কোনো কিছু এই যে কনসোল ডট লগ এর মধ্যে তো মানে এই ফাংশনে তো কোনো কিছু রিটার্ন করে না, যার কারণে আনডিফাইন্ড আসছে আর কি। মানে হাই দেখাচ্ছে হচ্ছে মাই ফাংশনের ভিতরে হাই প্রিন্ট করা ছিল, আর আনডিফাইন্ড দেখাচ্ছে আসলে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করে নাই। তো প্রথম জিনিসটা বোঝা গেছে যে আসলে ES5 যদি আপনি মেনটেন করেন, তো আসলে আপনারা যখন কাজ করবেন তখন পুরান প্রজেক্টগুলো হচ্ছে ES5-এ করা, তো তখন হয়তো এই জিনিসটা ফেস করবেন, হ্যাঁ? যে আসলে সেখানে এই টাইপের হয়তো আপনার এক্সপোর্ট করা থাকতে পারে, হ্যাঁ? বা হচ্ছে ES2-তে এক্সপোর্ট করতে পারে। তো সে ES5-এ এক্সপোর্ট করা থাকতে পারে। সেক্ষেত্রে ইম্পোর্টের সিস্টেম হচ্ছে কি যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ওই এখান থেকে যেভাবে এক্সপোর্ট করা হয়েছে সেম জিনিসটা কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো এক্সপোর্টের টাইপ দুই রকম হইতে পারে, হ্যাঁ? একটা হচ্ছে এরকম সিঙ্গেল ফাইল সিঙ্গেল এক্সপোর্ট, আর আরেকটা হচ্ছে দেখেন মনে করেন আরেকটা ফাইল আমরা দিলাম
ধরেন হচ্ছে ভেরিয়েবলস, হ্যাঁ, ভেরিয়েবলস ডট জেএস। তো ভেরিয়েবলস ডট জেএস হচ্ছে এখানে অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, যে ধরেন var ইকুয়াল 10 আর var b ইকুয়াল হচ্ছে কি 20, হ্যাঁ। তো এখান থেকে হতে পারে কি মডিউল ডট এক্সপোর্টস ইকুয়াল একটা অবজেক্ট হবে, কি হবে অবজেক্ট। তো এখানে আপনি ভিন্ন ভিন্ন নামে, ধরেন আমি দিলাম হচ্ছে var a, হ্যাঁ, এভাবে দিলাম আর কি, একটা নাম দিলাম এ, আর var b মানে আপনি যে কোনো অন্য নামে এক্সপোর্ট করলেন আর কি, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে আমি এখানে এক নামে ডিক্লেয়ার করছি, কিন্তু ওই নামে কি করি নাই, আমার এক্সপোর্টটা করি নাই। মানে হতে পারতো যে একটা কনফিগ, হ্যাঁ, আমরা সাধারণত কনফিগ গুলা এভাবে লিখি, কনফিগস। তো কনফিগের মধ্যে আমাদের অনেক কিছু থাকে, ধরেন একটা থাকে হচ্ছে ডিবি, হ্যাঁ, আরেকটা থাকে হচ্ছে আম, এরকম থাকে একটা নাম, যেমন ধরেন হচ্ছে এফটিপি পাসওয়ার্ড, হ্যাঁ, এরকম কিছু থাকে আর কি, হ্যাঁ। তো আমরা এইভাবে হচ্ছে এখানে লিখতে পারি। তো এটার নাম দিলাম হচ্ছে ডিবি, আর এটার নাম দিলাম হচ্ছে কি এফটিপি। তো দেওয়ার পর দেখেন আমরা আম, এটাকে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে কি করতাম, তাহলে ধরেন হচ্ছে আমরা এখানে লিখতাম হচ্ছে লেট ভেরিয়েবলস ইকুয়াল হচ্ছে কি রিকোয়ার, মানে রিকোয়ার করতে চাচ্ছি ডট স্ল্যাশ কাকে ফাংশনস থেকে কনফিগস ডট জেএস কে। এখন দেখেন যদি ভেরিয়েবলসটা আমরা প্রিন্ট করতাম বা লক করতাম, তখন আউটপুটটা কিভাবে দেখতাম, এই দেখেন var a var b, মানে এতটুকু বোঝা গেছে ভাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা দুইভাবে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল ফাইল থেকে সিঙ্গেলি পাঠায়, আর একটা সিঙ্গেল ফাইল থেকে মাল্টিপল আপনার পাঠাতো আর কি, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনি এভাবে লিখতেন। আর মাল্টিপল পাঠানোর জন্য আমরা এরকম একটা অবজেক্ট ইউজ করি, যেখানে উপরে সবকিছু ডিক্লেয়ার করা থাকে, আর আমরা এখানে ইন্ডেক্স আকারে পাঠাই। এখন যদি এখানে কোনো ফাংশনও হইতো, হ্যাঁ, ধরেন হচ্ছে এই যে গ্রিটিং ফাংশনটা ধরেন আমার এখানেও আছে, হ্যাঁ, আমি একটু কপি করে নিয়ে আসি। আর এই ফাংশনটাকে আমরা এখান থেকে পাস করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এখানে এইভাবে লিখতাম, ধরেন হচ্ছে মাই এফএন, এভাবে, ঠিক আছে, জাস্ট রেফারেন্সটা লিখতাম আর কি, এখানে কল করতাম না। এখন দেখেন যদি আমরা এখানে লক করি, আমরা এটাও দেখতে পারবো যে হ্যাঁ মাই এফএন নামে কি আছে একটা ফাংশনও আছে। তো যেহেতু এটা একটা অবজেক্ট, তার মানে কি আমাদের এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি বলেন তো, অবজেক্ট না? অবজেক্টই না, দেখেন আমাকে এখানে সংক্ষেপে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, যে var a নাম্বার var b নাম্বার আর মাই ফাংশন কি একটা নাম্বার আছে, তাহলে আমি এখান থেকে ডট দিয়ে দিয়ে সবগুলো অ্যাক্সেস করতে পারতাম, হ্যাঁ, যেমন var a var b, আরেকটা হচ্ছে কি fn, ঠিক আছে। ওই fn না, আসলে মাই fn ছিল আর কি, মাই ফাংশন। তাহলে দেখেন যদি আমরা রান করি, খেয়াল করে দেখছেন 10 20, আরেকটা হচ্ছে কি হাই। আর আনডিফাইন্ডের কারণ কি, কারণ হচ্ছে আমরা এই যে এই ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করি নাই, হ্যাঁ? যদি রিটার্ন করতাম কিছু, তাহলে রিটার্ন করতাম হচ্ছে মাই এফএন, তাহলে হয়তো মাই এফএনই দেখাবে, হ্যাঁ। এই যে দেখছেন, মানে সবার শেষ হচ্ছে যে মাই এফএন রিটার্ন করছে ওইটাই দেখাচ্ছে আর কি। তাহলে ES5 এর যে মডিউল ইম্পোর্ট এক্সপোর্ট এতটুকু ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন দেখেন ES6 বা হচ্ছে লেটেস্ট যেটা, সেখানে কিভাবে হয়, হ্যাঁ? এখানে জাস্ট একটু চেঞ্জ, হ্যাঁ। এই যে গ্রিটিংসটা আমরা এক্সপোর্ট করছি, এটাকে লিখতে হয় এভাবে, এক্সপোর্ট ডিফল্ট, হ্যাঁ, যে আমরা ডিফল্ট ভাবে এক্সপোর্ট করতে চাই কাকে, তো আমরা ডিফল্ট ভাবে এক্সপোর্ট করতে চাই গ্রিটিংসকে, হ্যাঁ। শেষ, এতটাই কাজ শেষ। জাস্ট এই লেখাটাই এরকম হয়ে আসলো যে আমরা ডিফল্ট এক্সপোর্ট করব, হ্যাঁ, যে আমি যদি এই ফাইলটাকে কোথাও ইম্পোর্ট করি, তাহলে যে কেউ ডিফল্ট ভাবে এই গ্রিটিংসটাই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তাহলে ব্যবহার করবে কিভাবে, ঠিক না? তো ব্যবহার করার জন্য হচ্ছে আমরা ইম্পোর্ট ইউজ করব, হ্যাঁ। তো আমরা ইম্পোর্টগুলো সাধারণত সবার উপরে লিখতে হয়, হ্যাঁ। তো আমরা লিখবো হচ্ছে কি ইম্পোর্ট, লিখতে হবে কাকে ইম্পোর্ট করতে চান, হ্যাঁ। তো আমি চাই হচ্ছে গ্রিটিংসকে ইম্পোর্ট করতে ফ্রম, এটা এই সিনট্যাক্সটা অনেক সহজ না, পরে বোঝা যাচ্ছে আর কি, হ্যাঁ, যে আমি গ্রিটিংস নামে একটা ফাংশনকে ইম্পোর্ট করতে চাই কোথায় থেকে বলেন, গ্রিটিংস ডট জেএস নামে একটা ফাইল থাকে, এবং দেখেন এখানে কিন্তু শেষে ডট জেএস বলি নাই, বলছি?
বলে নেই কিন্তু, হ্যাঁ। তো এটা হচ্ছে সে ডিফল্ট ধরে নেয়। একটু 2 মিনিট বিরতি নিচ্ছি ভাই। রেকর্ড চলে। চলতেছে। আচ্ছা, এখন দেখেন, ইনপুট করার পর আমরা তাহলে সহজে এটাকে ব্যবহার করার জন্য যেটা করি আর কি, আমরা যেন লগ ইউজ করতে পারি। লগ হচ্ছে কি, গ্রিটিংস একটা ফাংশন। তো আমরা যদি কল করি তাহলে আউটপুটটা আশা করি দেখতে পারবো। তো দেখেন এখানে একটা বলতেছে আপনাকে, এরর দিচ্ছে, ঠিক না? ক্যান নট ইউজ ইম্পোর্ট আউটসাইড আ মডিউল, হ্যাঁ, যে আপনি মডিউলের বাইরে কি করতে পারবেন না, যে আপনার প্রজেক্টের স্ট্রাকচার যদি কি না হয়, মডিউল না হয়, তাহলে আপনি এই প্যাটার্নটা বা ইম্পোর্ট এক্সপোর্ট প্যাটার্নটা ব্যবহার করতে পারবেন না। এটার জন্য জাস্ট এখানে আরেকটা আপনাকে টাইপ ইউজ করতে হবে। টাইপ হচ্ছে কি মডিউল, হ্যাঁ। বাই ডিফল্ট কমন জিএস থাকে আপনার, যখন আপনি ইম্পোর্ট এক্সপোর্ট এই ফিচারটা ইউজ করবেন তখন আপনাকে কি করতে হবে, এটা ইউজ করতে হবে। এখন দেখেন এখানে বলতেছে যে আপনার গ্রিটিংস ডট জেএস দিতে হবে, হ্যাঁ। তো এটা আসলে বাই ডিফল্ট এখন কাজ করবে না, তবে আমরা যখন কোনো বান্ডলার ইউজ করব তখন অটোমেটিক কাজ করবে আর কি। এই মুহূর্তে এইভাবে বলে দিতে হবে, দেখেন হাই কল হচ্ছে, ঠিক আছে। অথবা যদি আমরা কনসোল ডট লগ না করে হাইকে বা গ্রিটিং ফাংশনটাকে কিছুক্ষণ কল করতাম তাহলে কাজ করতো আর কি, ঠিক আছে। দেখেন আসছে। ওকে, এবার দেখেন মাল্টিপল এক্সপোর্ট, হ্যাঁ। মাল্টিপল এক্সপোর্টটা কিভাবে কাজ করে। তো মাল্টিপল এক্সপোর্টটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা এই ফাইলের মধ্যে এক্সাম্পলটা দেখতে পারি। মনে করেন এই ফাইল তো ডিফল্টভাবে গ্রিটিংসটাকে এক্সপোর্ট করতেছেই নাকি। তো আমরা চাচ্ছি আরো কিছু এক্সপোর্ট এই ফাইল থেকেই করতে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন এইভাবে। ধরেন এইভাবে লিখতে হয় আর কি, ধরেন একটা ভেরিয়েবল আপনি এক্সপোর্ট করতে চান, তাহলে লেখা লাগে এক্সপোর্ট। যদি ভেরিয়েবল এক্সপোর্ট করতে চান, ধরেন এক্সপোর্ট একটা ভেরিয়েবল লিখলাম যে লেট বি ইকুয়াল হচ্ছে 13, হ্যাঁ। তাহলে মানে এট এ টাইম আপনি বি কে ডিক্লেয়ারও করলেন, আবার বি কে কি করে দিলেন, এক্সপোর্টও করে দিলেন আর কি। জাস্ট এক্সপোর্ট লিখলেই হইলো। ধরেন একটা ফাংশনকে এক্সপোর্ট করতে চান, তাহলে আপনি যে ফাংশনটা লিখবেন সিনট্যাক্স এরকম মনে রাখলেই হবে, যে ধরেন আপনি অনেক কিছু এক্সপোর্ট করতে চান, তাহলে শুধুমাত্র এক্সপোর্ট কিওয়ার্ডটা ইউজ করলেই হবে। তো আমি ধরেন একটা ফাংশনকে এক্সপোর্ট করতে চাই, ফাংশনের নাম দিলাম হচ্ছে মাই এফ এন আই, হ্যাঁ, এরকম একটা কিছু দিলাম। দেন তার মধ্যে আমি লগ করলাম যে লগ মাই এফ এন আই। তাহলে দেখেন আমরা দুটো জিনিস এই ফাইল থেকে এক্সপোর্ট করলাম, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আপনি ইম্পোর্ট করবেন কিভাবে। তো আপনি যদি এখানে এসে লিখেন, ধরেন আহ, এখন কিন্তু অন্য নামে ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ। এখন কারণ সেম নামে আপনি একবার ইম্পোর্ট করে ফেলছেন, এখন আর সেম নামে ইম্পোর্ট করা যাবে না। আমি ধরেন দিলাম হচ্ছে ইম্পোর্ট, এরকম দিতে পারেন যে others from dot slash functions greetings dot js, ঠিক আছে। এই দেখেন এই আদার্সটা যদি আমরা লক করি, আদার্স, হ্যাঁ, লক করার পর আমরা আউটপুটটা আশা করি দেখতে পারবো এখানে। দেখেন এই যে ফাংশন গ্রিটিংস পাচ্ছে বাই ডিফল্ট, হ্যাঁ। কিন্তু তার মধ্যে যে আরো কিছু আছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না, হ্যাঁ। তো আপনি যদি লেখেন এখান থেকে আদার্স ডট, হ্যাঁ, তো ডট দিলে দেখেন আসে কিনা। তো আমরা এখান থেকে কি কি নামে দিছিলাম দেখেন, একটা দিছিলাম হচ্ছে বি নামে, ঠিক না। যদি বি দেই, তো দেখেন কে দিচ্ছে, আনডিফাইন্ড। যে আমরা যদি অন্য কিছু ইনপুট করতে চাই তাহলে বাই ডিফল্ট যে রিকোয়ারে যেরকম চলে আসতো অবজেক্ট রিটার্ন করার কারণে, এখানে কিন্তু কি হচ্ছে না, বিষয়টা আসতেছে না। তো সেক্ষেত্রে যেটা করতে হয় এভাবে লিখতে হয়, হ্যাঁ। যে আপনি ওখানে যে আদার্স ইনপুটস গুলো রাখছেন, হ্যাঁ, খেয়াল করে দেখেন এই যে বি এফ এন, হ্যাঁ, এগুলো অটোমেটিক হচ্ছে এইভাবে চলে আসে। আর আপনি যদি চান যে হ্যাঁ আমি সব কিছুই চাই, তাহলে দিতে হয় এভাবে ইম্পোর্ট অল অ্যাজ যে কোনো একটা নাম দিয়ে, হ্যাঁ। ধরেন আমরা কি দিছিলাম আদার্স। আর তাহলে সে যেটা করে ওই ফাইলের ভিতরে যা কিছু এক্সপোর্ট করছেন, হ্যাঁ, এটা সিঙ্গেল হইতে পারে, মাল্টিপল হইতে পারে, ডিফল্ট হইতে পারে, সব কিছু আদার্স নামে আপনাকে কি করবে,
এক্সপোর্ট করবে। বিষয়টা বুঝতে পারছি? তো দেখেন আমি যদি এখান থেকে হিট করি, দেখেন বি পাইছেন, ডিফল্ট পাইছেন, মাই এফএন, আই পাইছেন। ক্লিয়ার? হাই, হ্যালো। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু এটা একটা অবজেক্ট দেখছেন, এই যে অবজেক্ট, হ্যাঁ, তো যেহেতু অবজেক্ট এই কারণে হচ্ছে আমরা যদি চাই ডিফল্টটা ছাড়া, হ্যাঁ, গ্রিটিংস যেটা মানে ডিফল্ট, ডিফল্ট কিন্তু বাই ডিফল্ট এই গ্রিটিং ফাংশনটাকেই আপনাকে কি করতেছে, রিটার্ন করতেছে। এটাকে হচ্ছে আপনি অবজেক্টে ডিস্ট্রাকচার করতে করতে পারবেন না, হ্যাঁ, আপনাকে এরর দিবে। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে ভি মাই এফএন, মানে যেগুলো শুধুমাত্র জাস্ট এক্সপোর্ট দিয়ে আপনি এক্সপোর্ট করছেন, এগুলোকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। যেমন দেখেন আমি যদি লিখি এখন, এই যে এই জায়গাতে যদি এইভাবে দিই, আমাকে অটোমেটিক শো করবে। দেখেন এই যে একটা বি আছে, আরেকটা কি আছে, মাই এফএন এ নিয়ে আছে, আর কিছু ইনপুট করার মধ্যেও নাই। বুঝে গেছে? তাহলে দেখেন যদি আমরা বি দিই আর এখানে মাই এফএন আই কল করি, তখন হচ্ছে আমাকে এই ফাইলটা, দুইটা ফাইলই রান হবে, হ্যাঁ। দেখেন মাই এফএনআই থেকে আমি মাই এফএনআই লিখছিলাম, যার কারণে ওইটাই দেখাইছে আর কি। আমরা এখানে হাবি জাবি আরো কিছু দিয়ে যদি হিট করি, তখন ওইটাই দেখাবে। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে এতটুকু ক্লিয়ার তো না সবাই? আচ্ছা, এতটুকু আরো ক্লিয়ার হবেন আমরা যখন নোট জেএস এর প্রজেক্ট করব, তখন এগুলো আরো বেশি ব্যবহার হবে আর কি, হ্যাঁ। আর যদি ওখানে ES5 আমরা বেশি ইউজ করব, ES6 না ইউজ করে। আর রিয়াক্টে হচ্ছে আমরা ES6টাই বেশি ব্যবহার করি আর কি। তো এখন আসেন, একটা রিয়েক্টের প্রজেক্ট আমরা ইনস্টল করি, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার npx create react app আছে, npx create react app। তো আমরা এটা দিয়ে এন্টার দেই, এই যে এখান থেকে অটোমেটিক দেখাবে আর কি। আর গেট স্টার্টে আসেন, এখানে আপনাকে বলে দিবে যে আপনি যদি কোনো একটা রিয়েক্ট প্রজেক্ট তৈরি করতে চান, আপনাকে লিখতে হয় কি npx create react app, দেন হচ্ছে মাই অ্যাপ। তো এটা হচ্ছে আসলে আপনি কি নামে আপনার অ্যাপটা তৈরি করবেন সেটা হচ্ছে এখানে বলে দিবেন। তো আমরা এই ফাইলের মধ্যে মনে করেন যে তৈরি করতে চাই, তো আমি এই প্যাকেজ ডট জেসনটা আর ইন্ডেক্স ডট জেএস একটু ডিলিট করে দিব। এই দুইটা আমাদের, তো সব ডিলিট করলেও সমস্যা নাই, এগুলো আমাদের এখন আর লাগবে না। তো একটা সহজ পদ্ধতি বলি আর কি, ধরেন আপনি এই ফাইলের মধ্যেই আছেন, হ্যাঁ, ফোল্ডারের মধ্যেই আছেন। তো আপনি যদি ইনস্টল করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে জাস্ট শেষে ডট বলে দিবেন, হ্যাঁ। তাহলে সে যেটা করবে এই ফোল্ডারের মধ্যেই ইনস্টল করবে। আর যদি একটা নাম দিয়ে দেন, তো অলরেডি তো আমি একটা ফোল্ডার বানায় রাখছি, সে যেটা করবে এখানে আরেকটা নাম দিয়ে তৈরি করবে। তো এখন যদি এন্টার দেন, সে দেখবেন এই রিয়েক্টকে রান করার জন্য, একটা রিয়েক্ট প্রজেক্টকে রান করার জন্য যা যা দরকার সে হচ্ছে আমার এখানে রান করে দিবে। তো আমি এখানে ওকে দিচ্ছি, ওয়াই দিচ্ছি। ইনস্টল হতে থাকুক, সমস্যা নেই। তো এই যে ইয়েটা আছে আপনার, ডক্সটা আছে, ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ ডট ডেভ, তো এখানে মোটামুটি রিয়েক্টের পুরাতন যে আপনার কি বলা যায় ডকুমেন্টেশনটা আর কি, এটা পুরোটা এখানে পাবেন। আর এখানে আরেকটা দেখবেন যে লিগাসি একটা ওয়েবসাইট পাবেন, হ্যাঁ, যে ক্রিয়েট লিগাসি ডট রিয়েক্ট জেএস ডট ওআরজি, হ্যাঁ, এটা অফিসিয়াল সাইট। এখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে। এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে আর কি। এই যে এখানে ওদের যত লাইফ সাইকেল আছে, এখানে ওই যে আমরা ইন্ডিভিজুয়াল গত ক্লাসে অনেক কিছু দেখছিলাম, ভেঙে 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 ভেঙে, হ্যাঁ, ওইভাবে মূলত এখানে জিনিসগুলো আছে। আপনি যদি এই যে এই মেইন 12টা কনসেপ্ট বুঝেন, হ্যাঁ, মোটামুটি আপনি রিয়েক্টে আর কিছু জানার নাই আর কি। আসলে ওই আমি প্রায়ই বলি আর কি, আসলে জানার চেয়ে মেইন বিষয়টা হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারা, হ্যাঁ। যে আসলে আপনি জানবেন অনেক কিছুই, হ্যাঁ, যে আজীবন দেখবেন যে আপনাদের কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবেন ওরা শুধু প্রচুর কোর্স করে, হ্যাঁ, একটার পর একটা কোর্স করে কিন্তু কাজ করতে পারে না। কারণ হচ্ছে এক জায়গাতেই সমস্যা, হয় প্র্যাকটিস করে না, বা হচ্ছে যে জিনিসটা জানে প্র্যাকটিস না করার কারণে বা প্রজেক্ট না করার কারণে সেটা অ্যাপ্লাই করতে পারে না। তারপরে অ্যাপ্লাই করতে করতে আস্তে আস্তে শিখবো নি। তো এখান থেকে আমাদের অনেক কিছুই কভার হয়ে গেছে গত ক্লাসে। যেমন হচ্ছে আপনার যে কোনো একটা ডেটা রেন্ডার করা, হ্যাঁ, ক্রস পাঠানো, তারপর হচ্ছে স্টাইল, হ্যাঁ, সরি স্টাইল না, স্টেট ডিক্লেয়ার করা, যে আমরা ইউজ স্টেট শিখছিলাম, হ্যাঁ? তারপর হচ্ছে একটা ইভেন্ট হ্যান্ডেল করছিলাম, যে ক্লিকটা ধরছিলাম আর কি, জাস্ট ছোট জিনিস।
কন্ডিশনাল রেন্ডারটা আমরা দেখি নাই। তারপরে লিস্ট অ্যান্ড কিজ বলতে যে আমরা এপিআই হিট করে ডেটা রেন্ডার করছিলাম, মনে আছে সেটা। তারপর হচ্ছে যে রিয়েক্ট দিয়ে কিভাবে ফর্ম হ্যান্ডেল করবেন, হ্যাঁ? যদি এটা আমরা দেখি নাই, তবে হালকা একটু দেখছিলাম, যেমন ওই যে অন কি চেঞ্জ দিয়ে দেখছিলাম আর কি। আমরা যখন কি আপ করি, কি চেঞ্জ করি, তখন কি হয়, একটা ইভেন্ট টার্গেট হইতো আর একটা জায়গাতে ডেটাগুলো দেখাতো, হ্যাঁ। তারপর লিফটিং স্টেট আপ, হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে, একটা অ্যাডভান্স কনসেপ্ট। তারপর হচ্ছে কম্পোজিশন বিয়াস ইনহেরিটেন্স, এটা আমাদের লাগবে না এই মুহূর্তে, আর এটা হচ্ছে ক্লাস কম্পোনেন্টের জন্য ছিল আর কি। আর নিচের থেকে এখানে আরো অনেক কিছু আছে, তো আমরা আস্তে আস্তে সবগুলাই যে জিনিসগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগে আর কি, তো আমরা কাজের ক্ষেত্রে করতে করতেই ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখি আমাদের সেটা এখানে ইনস্টল হচ্ছে। নেট একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে কি দেখবো, মেইন কনসেপ্ট, লিফটিং স্টেট আপ। আচ্ছা, এই জিনিসগুলো একটু কনসেপ্টগুলো একটু বলে রাখি, এগুলো আসলে কি হয়। তো এখানে দেখেন ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হচ্ছে আমরা ক্লাস কম্পোনেন্ট দিয়ে এক্সাম্পল দেয়া দেখছেন। তো ক্লাস কম্পোনেন্ট এখন আর নাই, বুঝছেন, এগুলা সব হচ্ছে বর্তমানে আপনার ক্লাস কম্পোনেন্ট হয়ে গেছে। তো ওরা যদিও সম্ভবত দুইটাই দেখাইছে। তো বিষয়টা হচ্ছে, আমরা সবসময় কি করি, প্যারেন্ট থেকে চিলড্রেনের দিকে প্রপস পাঠাই, ঠিক না, যেটাকে ওয়ান ওয়ে বলে আর কি। তো আপনি চাইলে কিন্তু চিলড্রেন থেকে কি করতে পারবেন না, প্যারেন্টে হচ্ছে ডেটা পাঠানো যায় না আর কি, বুঝছেন। এটা হচ্ছে প্রপসের একটা লিমিটেশন, বা হচ্ছে কম্পোনেন্টের একটা লিমিটেশন বলতে পারেন। এই কম্পোনেন্ট কি করতে পারে, প্যারেন্ট থেকে চিলড্রেনের প্রপস পাঠাতে পারে, কিন্তু চিলড্রেন কি করতে পারে না, প্যারেন্টসে পাঠাতে পারে না। তো এই জন্য যেটা করা হয়, যত স্টেট আছে আর কি, সবগুলো থাকে হচ্ছে আমাদের এই প্যারেন্টের মধ্যে, হ্যাঁ? যত স্টেট আমাদের প্রয়োজন হয়, গ্লোবাল স্টেট, আর চিলড্রেন গুলোতে হচ্ছে সবগুলো পাস করে দেওয়া হয়। তো সহজে হ্যান্ডেল করার জন্যই মূলত হচ্ছে আমরা তখন মানে এই যে একটা জটিলতা থাকে, প্যারেন্ট থেকে চিলড্রেনে পাস করা, বা চিলড্রেন থেকে দেখা গেছে কোনো একটা কিছু হইলে প্যারেন্টে চেঞ্জ করা, হ্যাঁ। এরপর গিয়ে আমরা রিডাক্স ইউজ করি আর কি। আর বাই ডিফল্ট হচ্ছে রিয়েক্টের কনটেক্সট এপিআই আছে, যেটা ইউজ করে এই জিনিসটা পাওয়া যায়, তবে কনটেক্সট এপিআই এর কিছু সমস্যা আছে, যার কারণে এটা ইউজ করা হয় না আর কি, হ্যাঁ। করা হয় না বলতে এটা একটু প্রবলেম করে। তো এখন দেখেন আমরা একটু দেখি যে আসলে রিয়েক্ট ইনস্টল করার সাথে সাথে আমাদেরকে কি কি জিনিস ইনস্টল করে দিছে। তো এখানে দেখেন সে কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করছে, যেমন জেস্ট ডম। জেস্ট ডমটা হচ্ছে মূলত আপনি যদি আপনার রিয়েক্ট অ্যাপটাকে টেস্ট মোডে রান করেন আর কি, কম্পোনেন্টগুলো ঠিকঠাক আছে কিনা এটার জন্য একটা টেস্ট লাইব্রেরি, এটা রিয়েক্টের সাথে রিলেটেড না। এরপর দেখেন এই যে আমাদের রিয়েক্ট ইনস্টল হইলো, ইউজার ইভেন্ট নামে কিছু একটা ইনস্টল হয়েছে। দেন এগুলো হচ্ছে মেন প্যাকেজ, হ্যাঁ। এগুলো সব হচ্ছে টেস্টের জন্য, আসলে আমাদের অ্যাপটা যদি আমরা টেস্ট করতে চাই তখন এগুলো লাগবে, তারপর হচ্ছে দরকার নাই, পড়ে আছে থাক, ইনস্টল হয়েছে আর কি। রিয়াক্ট ডম, হ্যাঁ, দেন হচ্ছে রিয়াক্ট স্ক্রিপ্ট নামে কিছু একটা ডাউনলোড হয়েছে, আর ওয়েব ভাইটালস নামে কিছু একটা ডাউনলোড হয়েছে। তো এগুলো হচ্ছে ওই আপনার রিয়াক্ট যখন রান হয় তখন হচ্ছে এগুলো লাগবে আর কি, রিয়াক্ট অ্যাপটা রান করার জন্য এগুলা সে ব্যবহার করে। এরপর দেখেন আমরা যদি রিয়াক্ট অ্যাপকে স্টার্ট করতে চাই, তাহলে লিখতে হবে কি, npm রান স্টার্ট, বা হচ্ছে যে রিয়াক্ট স্ক্রিপ্ট স্টার্ট দিলেও আমার প্রজেক্টটা রান হবে। আর প্রজেক্টটা যদি বিল্ড করতে চাই, তাহলে হচ্ছে রিয়াক্ট স্ক্রিপ্ট বিল্ড দিতে হবে। এরপর দেখেন এখানে রিয়াক্ট অ্যাপ ইএসলিন কনফিগ আছে একটা। ইএসলিন মূলত হচ্ছে সে একটা রুলসের মধ্যে রেখে হচ্ছে আপনাকে কাজ করতে হেল্প করে আর কি, যেমন কতটুকু স্পেস হবে, তারপর যদি কোথাও সেমিকোলন না দেন, এরকম অনেকগুলো রুলস এখানে তৈরি করা যায়। তারপরে এখানে দেখেন একটা ব্রাউজার লিস্ট আছে, হ্যাঁ, এটা মূলত হচ্ছে আপনি যদি এসসিএসএস বা সিএসএস যখন আমরা ইউজ করছিলাম তখন ইউজ করছিলাম, ঠিক না, ব্রাউজার লিস্ট, যে আসলে কত ভার্সন পর্যন্ত ব্রাউজারের জন্য সে কম্পাইল করবে। তো সেম ভাবে রিয়েক্ট অ্যাপের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু জিনিস ডিফাইন করে দিতে হয়, যে আসলে কোন কোন ভার্সনের জন্য রিয়েক্ট অ্যাপটা চলবে। যেমন ওই যে আমি সর্বশেষ একটা অ্যাপ তৈরি করছিলাম ভিউজেএস দিয়ে, তো এটা তো আমাদের পিসিতে চলতো, তো আমি হচ্ছে ওই ইয়াতে উইন্ডোজ এক্সপিতে রান করতে গেছি, ওখানে চলে না, বুঝছেন।
তো ওখানে যে ব্রাউজার ওখানে এটা রানই হয় না। তো পরে ওদেরকে বলে টলে পিসিটাই আপডেট করাইছি আর কি। এই তো এখন আসেন আমরা একটু আমাদের এই প্রজেক্ট একটু রান করি, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রতিটা আমাদের প্যাকেজ, হ্যাঁ, এই যে ডিপেন্ডেন্সি গুলো কিন্তু একটা প্যাকেজ। এই প্যাকেজগুলো নিজেরাই আবার অনেকগুলো প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট, যার কারণে দেখবেন নড মডিউলসে আসলে অনেকগুলো প্রজেক্ট ডাউনলোড করা, ঠিক না? তো ওরা হচ্ছে একজন আরেকজনেরটা এরকম ব্যবহার করতেই থাকে আর কি, হ্যাঁ। যার ফলে হচ্ছে ওই ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয় প্রচুর নোড মডিউলের ভিতরে আর কি। And দেখা গেছে যে রিয়েক্ট, হ্যাঁ, তো রিয়েক্ট তো আসলে শুধু একটা প্যাকেজ না। রিয়েক্ট দেখা গেছে আরো অনেকগুলো প্যাকেজ ইউজ করে। দেখেন আপনি যদি ভিতরের দিকে আসেন রিয়েক্টে, এখানে দেখতে পারবেন। আর এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ব্যাবেলটা আলাদা করে ইনস্টল হয় নাই, ঠিক না? কিন্তু ব্যাবেলটা কিন্তু এখানে ইনস্টল করা আছে, দেখেন ফাইলে আসলে দেখবেন, এই যে দেখছেন ব্যাবেলের কতগুলো ইনস্টল করা, ব্যাবেল জেএস, ব্যাবেল লোডার, ব্যাবেল পলিফিল। আমরা যদি একটা ইউজ করছিলাম, কিন্তু ওরা দেখছেন অনেকগুলো ব্যাবেলের প্যাকেজ ইউজ করে রাখছি আর কি। তো এগুলো সব হচ্ছে যে যদি রিয়েক্টের প্লাগ ইনে আসেন, রিয়াক্ট পোস্ট সিএসএস কিউ আর, আচ্ছা আমার পিসিটা স্লো, হ্যাঁ, একটু স্ক্রল আপ করে রিয়েক্ট একটু দেখে নিন, রিয়েক্টের ভিতরে আসলে ওরা কি কি প্যাকেজ ইউজ করে। এই যে আসছে, এই দেখেন এখান থেকে একটা প্যাকেজ ডট জেসন পাবেন, দেখছেন? তো সে দেখেন সে হচ্ছে ডিপেন্ডেন্সি একটা, আর সাবসেট, ওরা যদি একটাই দিচ্ছে, তবে অন্যান্য প্যাকেজগুলো চেক করে দেখতে হবে। যেমন ধরেন রিয়াক্ট ডম যদি দেখি আমরা, যে কোনোটাতে গেলে পাবেন আর কি, যারা মোটামুটি অনেকগুলা অন্যান্য যত প্যাকেজ আছে সবগুলো ইউজ করে বসে আছে। ব্রাউজারিফাই, তারপর লুজিফাই, এই যে এখানে যেমন দেখতেছেন লুজিফাই এনবি শিডিউলার, তারপর পিয়ার ডিপেন্ডেন্সি হচ্ছে কি রিয়াক্ট, এরকম আর কি। তো যাই হোক, মানে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আসলে এতগুলো প্যাকেজ ইনস্টল করার কারণ হচ্ছে কি, যে ওরা যে প্যাকেজগুলো ইউজ করে, ওরা আবার হচ্ছে কি করে আর অনেকগুলা অন্যদের যে থার্ড পার্টি কোড আছে সেগুলো ব্যবহার করে আর কি। তো এখন আমরা এই প্যাকেজটা রান করতে চাই, বা হচ্ছে আমাদের যে রিয়েক্ট অ্যাপটা, হ্যাঁ, তো রান করার জন্য কি করতে হবে, npm রান স্টার্ট নাকি। তাহলে যেটা হবে যে স্টার্ট নামে যে কমান্ডটা আছে, আমরা জানি এগুলো হচ্ছে কি করা যায়, npm রান দিয়ে রান করা যায়। তো মূলত রান হয় এটাই, বাট এই কমান্ডটা শর্ট করে আমরা কি করতে পারি, স্টার্ট লিখতে পারি, যেমনটা আমরা npm রান scss লিখছিলাম, ঠিক না? তো দেখেন এটা শুরু হচ্ছে, একটু সময় নেবে, সে অটোমেটিক্যালি আপনার এখানে হচ্ছে মানে আহ, আমরা যে লাইভ সার্ভার অন করতাম না, সেম ভাবে হচ্ছে লাইভ সার্ভার আমাদেরকে অন করে দিবে। একটু সময় নিচ্ছে, যে স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার অন হচ্ছে, দেন অটোমেটিক চলে আসছে। তো দেখেন এই কাজটা হচ্ছে আমরা গত ক্লাসে ম্যানুয়ালি করছিলাম, যে আমরা বিভিন্ন প্লাগ ইন ইনস্টল করে যে কোনো একটা HTML ফাইলে কানেক্ট করে ফেলতে পারতাম। তো খেয়াল করে দেখেন এটা সিনট্যাক্সটা কিন্তু একটু ভিন্ন, ঠিক না? যে এখানে আসলে আমরা কিন্তু কি করি নাই, কোনো প্লাগ ইন কানেক্ট করি নাই, বা হচ্ছে আম, অন্য কিছু কানেক্ট করি নাই, সে অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে যেটা হয় এই এতটুকু হচ্ছে একটা মেশিন প্রজেক্ট, হ্যাঁ। এই যে এখান থেকে পাবলিক থেকে এ পর্যন্ত, অথবা বলতে পারেন এই পুরোটাই হচ্ছে কি একটা মেশিন লেভেল প্রজেক্ট। এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে আপনার পিসি রান করতে পারবে না। আপনি যদি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল কে রান করেন, দেখবেন যে আপনার এখানে এরর দিবে, যে আসলে অথবা কিছু দেখাবেও না। আর এই ফাইলের মধ্যে দেখেন কি কি আছে, এখানে নর্মাল এইচটিএমএল স্ক্রিপ্ট আছে, একটা টাইটেল আছে। আর এখানে খেয়াল করে দেখেন কোথাও কিন্তু কোনো জাভা স্ক্রিপ্টও কানেক্ট করা নাই, করা আছে দেখতে পারতেছেন? নাই কিন্তু, ঠিক না? কিন্তু দেখেন যদি আমাদের ফাইলটা লোড হয় একবার, আর লোড হইতেই তো অনেক সময় নিচ্ছে, একটু ডাউনলোড হয়ে যাক, ওয়েট করেন। হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে কোনটা? আচ্ছা ঠিক আছে।
এই আস্তে, এই মাহি। আচ্ছা, এই যে এতক্ষণ পরে যে কম্পাইল হয়েছে বুঝছেন, তো দেখেন এই প্রজেক্টটাই কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা তো আমরা জানি নাকি, যে আমরা যে এইচটিএমএল ফাইলটাতে কানেক্ট করি সেটা কিন্তু রান হয়, এটা তো আমরা জানি নাকি। হ্যালো, দেখেন আমরা কন্ট্রোল ইউ দিলে কোডগুলো দেখতে পারবো, হ্যাঁ দেখেন, আচ্ছা কন্ট্রোল ইউ না, কন্ট্রোল ইউ দিলে দেখবেন না, ইন্সপেক্ট করলে দেখতে পারবেন, হ্যাঁ তো ইন্সপেক্ট করলে দেখবেন এই এই রিয়েক্ট যে স্ক্রিপ্টটা আর কি, সে যেটা করে দেখবেন এখানে কিছু জিনিস ইম্পোর্ট করে দেয়, হ্যাঁ বা হচ্ছে পুশ করে দেয়। এই যে হেডের মধ্যে আসলে দেখবেন, একটু নিচের দিকে আসি, এই যে দেখছেন সে একটা স্ট্যাটিক কিছু একটা পুশ করে দিছে, স্ট্যাটিক স্ল্যাশ জেএস বান্ডেল ডট জেএস, এটা কিন্তু আমরা করি নাই, কে করছে? ওই যে রিয়েক্ট স্ক্রিপ্ট করছে, হ্যাঁ তো এই কারণে এটা হচ্ছে একটা মেশিন লেভেল প্রজেক্ট, যে প্রজেক্টটা হচ্ছে মেশিনের মধ্যে রান করতে পারবেন আপনি যখন এটাকে লাইভ করবেন, বা এই ফোল্ডারটা যদি আপনি আপ করে দেন সার্ভারে, তাও কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। এটা কাজ করবে কখন? এটাকে যখন আপনি ব্রাউজারের জন্য কম্পাইল করবেন, দেখেন আমরা যদি ব্রাউজারের জন্য কম্পাইল করতে হয়, আমাদের রান করতে হয় কি npm রান বিল্ড, হ্যাঁ তো দেখেন আমরা যদি npm রান বিল্ডে ক্লিক করি, তখন দেখবেন এই যে আমার যে মেশিন লেভেল কোডটা, হ্যাঁ এই কোডটা হচ্ছে আমাদের ব্রাউজারের জন্য তৈরি হয়ে যাবে, একটু সময় নেবে। আচ্ছা এটা হইতে থাকুক, হ্যাঁ হইলে আমরা এখানে একটা বিল ফোল্ডার দেখতে পারবো। আচ্ছা এখন দেখেন এই ফাইলের মধ্যে আমাদের অনেক কিছু এখানে দেয়া আছে, ঠিক না, যেমন অ্যাপ ডট সিএসএস, তারপরে অ্যাপ ডট জেএস, হ্যাঁ তো অ্যাপ ডট জেএসটা হয়তো আপনারা কিছুটা চিনবেন, আপনি চিনবেন হচ্ছে যে এটা ইন্ডেক্স ডট জেএসটা। তো ইন্ডেক্স ডট জেএসে দেখেন সে কি করছে, রিয়াক্ট ফ্রম রিয়াক্ট করছে, হ্যাঁ দেন হচ্ছে রিয়াক্ট ডমকে কি করছে, রিয়াক্ট ডম স্ল্যাশ ক্লায়েন্ট নামে, মানে রিয়াক্ট ডমের মধ্যে ক্লায়েন্ট নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডার থেকে রিয়াক্ট ডমটা নিল। দেন হচ্ছে দেখেন এই যে ইম্পোর্টের স্টাইলগুলো দেখছেন, দেন হচ্ছে এই যে অ্যাপের স্টাইল, ইম্পোর্ট করার স্টাইলটা দেখছেন, তো এই ইম্পোর্টের স্টাইলটা হচ্ছে কোন মানে কোন প্যাটার্নে করছে, ES6 এ, হ্যাঁ এরপর দেখেন ইম্পোর্ট ওয়েব ভাইটালস নামে কিছু একটা করছে, যে যেটা এখান থেকে রান করা আর কি। তো সে হচ্ছে কিছু ব্রাউজার সাইটে হচ্ছে কিছু রিপোর্ট করে আর কি, হ্যাঁ আচ্ছা আপনি এখানে কিছু এরর দেখায়। এরপর দেখেন রুটের মধ্যে সে কি করলো, রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট, হ্যাঁ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, হ্যাঁ সে হচ্ছে ইন্ডেক্স HTML এর যে রুট আছে, এই যে খেয়াল করে দেখেন সে এখান থেকে হচ্ছে ডেটাটা নিচ্ছে আর কি। ওই যে আমরা যেরকম একটা আইডির মধ্যে কি করতাম, আমাদের রিয়াক্টটা ক্রিয়েট করতাম না, সেম কিন্তু এখানে ওই জিনিসটাই হয়েছে দেখছেন। আর এখানে দেখেন রিয়াক্ট ডট স্ট্রিক্ট মোড নামে কিছু একটা আছে, তো এটা যে কাজটা করে সে হচ্ছে আপনার মাঝে মধ্যে কি বলা যায় এটাকে, স্ট্রিক্ট মোডে রান করে আর কি। স্ট্রিক্ট মোডটা অনেকটা কিরকম বলবেন, মেশিনে অনেক সময় ছোট বড় যে ক্যাপিটালাইজ হয় না আমাদের, ধরেন হচ্ছে ভেরিয়েবল লেখার সময় বড় হাতের ছোট হাতের মিক্স করে ফেলছেন, অনেক সময় রান করে ফেলে বুঝছেন, তো সেই জিনিসগুলোকেও এখানে খুব ভালোভাবে ক্যাপচার করে আর কি, যেন রান না হয়, ভুলেও রান না হয় আর কি, খুব বেশি স্ট্রিক্ট মোডে রাখে। আর আরেকটা হচ্ছে আপনি যখন বিভিন্ন কনটেক্সট অথবা হচ্ছে আম, এটাই কি বলা যায়, রিডাক্স বা থার্ড পার্টি এই টুলসগুলো ইউজ করবেন, সে হচ্ছে এই জিনিসগুলোকে দুইবার করে রান করে বুঝছেন। তো এটা আসলে এরর না, এটা সব ঠিকঠাকই থাকে আর কি, যখন আমরা কাজ করবো ওই সময় দেখতে পারবো, হ্যাঁ তো স্ট্রিক্ট মোডের ছোট কিছু ইস্যু থাকে আর কি, এগুলা সমস্যা হয় না। এবার আসেন আমরা এই যে বিলটা একটু দেখি, দেখেন যেটা বলছিলাম যে আমাদের এই নোড মডিউল থেকে শেষ পর্যন্ত এটা ছিল হচ্ছে কোন লেভেল বলেন, শুধু মেশিন বুঝতো আর কি, হ্যাঁ বা হচ্ছে আপনার লোকাল মেশিনে রান করতে পারতেন, কিন্তু এই যে একটা বিল্ড ফোল্ডার সে তৈরি করে দিল, দেখেন এখানে কিন্তু সে সব কিছু দিয়ে দিছে। দেখেন আমরা যদি কম্পাইল করি তখন দেখতে পারবেন এই যে সে স্ট্যাটিক জেএস মেইন ডট জেএস, মানে যে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করে দিয়েছে, সেখানে জাভা স্ক্রিপ্টের যে ফাইলগুলো আমাদের দরকার জাভা স্ক্রিপ্টের জন্য সে সেগুলো তৈরি করে দিছে, হ্যাঁ দেন যদি আমরা কোনো সিএসএস করে থাকি, এই সিএসএস গুলোকে এখানে আলাদা করে দিছে, বুঝা গেছে। এরপর আহ, এখানে আর কি আছে, এই যে মানে সে হচ্ছে ব্রাউজারে বিল্ড করার জন্য বা ব্রাউজারে রান করার জন্য
সে আলাদা করে হচ্ছে আমাদের একটা বিল্ড ফোল্ডার করে দিয়েছে। এখন এই ফোল্ডারটা যদি আমরা জিপ করে আমাদের সার্ভারে রাখি, হ্যাঁ? আপলোড করে দিই আরকি জিপ করে, অথবা আপনি যেভাবে আপলোড করতে সুবিধা। অথবা আপনি চাইলে যদি GitHub এও আপলোড করেন, রান হবে আরকি, হ্যাঁ? কিছু এরর থাকতে পারে, হয়তো ইমেজ পাচ্ছে না বা CSS পাচ্ছে না, বাট ফাইলটা রান হবে। বুঝা গেছে? আচ্ছা, তো এই হচ্ছে আপনার আ Node.js এর বা হচ্ছে Node.js এর যে প্রজেক্টগুলো তার ২ টা পার্ট, হ্যাঁ? একটা হচ্ছে মেশিন লেভেল Node.js, আরেকটা হচ্ছে কি মানে জাভাস্ক্রিপ্টের ২ টা পার্ট আরকি। একটা মেশিন লেভেল জাভাস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে ব্রাউজার লেভেল জাভাস্ক্রিপ্ট। তো আমরা মেশিন লেভেলে যখন কাজ করি, তখন হচ্ছে যে বিভিন্ন কমান্ড-টমান্ড দিয়ে রান করে কাজ করতে পারি। কিন্তু ব্রাউজারের জন্য আসলে এত কারসাজি খাটে না, হ্যাঁ? তার জন্য হচ্ছে রেডিমেড দরকার। তো এই কারণে আমাদের এই বিল্ড করে হচ্ছে মূলত কাজটা করতে হয়। বুঝা গেছে? আর এই মেশিন লেভেলে দেখবেন আমরা তো এই যে হাজার, হাজার স্প্লিটিং করি, হ্যাঁ? দেখা গেছে যে এই যে app.js এ কতগুলো ইম্পোর্ট করতেছি, ঠিক না? কিন্তু দেখেন বিল্ড হওয়ার পর সে কিন্তু আপনাকে একটা ফাইলই তৈরি করে দিছে, হ্যাঁ? এই যে main.js এ যদি আসেন, আপনার যত ইম্পোর্ট আছে, হ্যাঁ? মানে প্রয়োজনীয় যত ইম্পোর্ট আছে সবকিছুই এক ফাইলের মধ্যেই আছে, বুঝছেন? এর বাইরে আর নাই। বুঝতে পারছি? মানে অনেকটা ওই SCSS আর CSS এর মতোই আরকি, হ্যাঁ? তো আমরা কিন্তু অনেক ফাইলে কাজ করতাম। বাট আল্টিমেটলি কয়টা ফাইলে কাজ হইতো বলেন তো? একটা ফাইলে না? শুধু CSS ফাইলটাতে আমরা রান করতাম। ঠিক না? এই লোকজন কথা বলে না। জি ভাই, জি ভাই। একটু আনসার দিতে হবে তো। ঠিক আছে? তো এখন আসেন, আমাদের বলছিলাম যে আজকে আমরা একটা টু ডু লিস্ট তৈরি করব। যেটা হচ্ছে আমরা টু ডু লিস্টের মাধ্যমে রিঅ্যাক্টের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে আমাদের রুট ফাইল কিন্তু বলছিলাম যে রুট ফাইল একটাই থাকে। তো আমাদের রুট ফাইল হচ্ছে কে? অথবা রুট ফাংশন কে? এই index.js টাই হচ্ছে আমাদের রুট, হ্যাঁ? তো আমরা হচ্ছে এটাকে, হ্যাঁ। আর আরেকটা জিনিস বলছিলাম, পুরো প্রজেক্টে একটাই রুট কম্পোনেন্ট থাকে। তো এখানে দেখেন রুট কম্পোনেন্ট হিসেবে কি আছে? দেখেন তো, অ্যাপ আছে, হ্যাঁ? যে ওরা যে অ্যাপ নামে যে কম্পোনেন্টটা, এটাই হচ্ছে কি আমাদের রুট কম্পোনেন্ট। তো আমরা যেটা করব, এই app.js এ এসে মানে অ্যাপটাই হচ্ছে আমাদের রুট কম্পোনেন্ট। তো আপনি স্পেস ২ হচ্ছে একটু আমার কাছে হিজিবিজি লাগে। তো আপনি এখানে নিচে যে স্পেসে ক্লিক করে এখান থেকে ৪ করে দিবেন, হ্যাঁ? আপনার যতটুকু ভালো লাগে আরকি। আমার কাছে ৪ ভালো লাগে, আমি ৪ই রাখতেছি। আর এখান থেকে এই যে এই এক্সট্রা কিছু ইম্পোর্ট আছে, যেমন লোগো, app.css, হ্যাঁ? আমি এই জিনিসগুলো আপাতত ফালায় দিচ্ছি, হ্যাঁ? এগুলা জাস্ট একদম ক্লিন করে রাখলাম আরকি। ওকে? আর এই জিনিসটাও আমি একবারে ক্লিয়ার করে ফেললাম যে আমার এই অ্যাপের মধ্যে কি নাই, বা এই app.js এর মধ্যে আমার আর কিছু নাই। আর এই যে এক্সট্রা কিছু app.css ছিল, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? তারপর টেস্ট থাকুক, index.js নামে কিছু একটা আছে, এটাও কেটে দেন, হ্যাঁ? লাগবে না। তারপর আর আছে logo.svg একটা আছে, লোগো লাগবে না, কেটে দেন। তাহলে দেখেন জাস্ট একটাই ফাইল, সেটা হচ্ছে আমাদের একটা রুট কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে জেএস, আর একটা রুট জেএস আছে, সেটা হচ্ছে কি index.js। এখন দেখেন app.js যেটা রিঅ্যাক্ট বোঝানোর জন্য আপনি হচ্ছে এখানে JSX ইউজ করবেন। ইউজ করবেন JSX, হ্যাঁ? তাহলে দেখুন আইকনটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? ওকে? আর এখানে HTML লিখতে আপনার জন্য সহজ হবে আরকি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি এখানে কিছু লিখি যে দিস ইজ আওয়ার রিঅ্যাক্ট অ্যাপ, তখন দেখবেন আমরা এই আউটপুটটা এখানে দেখতে পারবো। এই যে, আচ্ছা আমরা এখানে রান করি নাই তো কিছুই দেখবো না। আমরা এখান থেকে npm রান স্টার্টকে রান করব, হ্যাঁ? রান করলে একটু সময় নেবে, করুক। তো এখন দেখেন আমরা একটা টু ডু লিস্ট ইনস্টল করতে বা হচ্ছে ডিজাইন করতে আমাদের কি কি দরকার। তো আমাদের প্রথমে একটা গুটস্ট্র্যাপ প্লাগইন দরকার, হ্যাঁ? যে প্লাগইনের মধ্যে যেখান থেকে আমরা মোটামুটি সহজে হচ্ছে স্টাইলগুলো নিব আর কি, হ্যাঁ? তো আমরা এই সিডেনগুলো একটু নিয়ে নিই, হ্যাঁ? তারপর তো শুধু সিএসএস নিলেই হবে, জাভা স্ক্রিপ্টের দরকার নাই। তো সিএসএস গুলো যত, ওই যে আপনার প্লাগইন গুলো কানেক্ট করতেন না, তো সেগুলো কি করতেন, এইচটিএমএল হেডে কানেক্ট করতেন না? তো এখানেও সেম, এই যে এইচটিএমএলটা আছে, এই এইচটিএমএল এর উপরে এই টাইটেলের উপরেও দিতে পারেন বা টাইটেলের নিচে দিতে পারেন। তো আমরা টাইটেলের নিচে দিচ্ছি। এখানে জাস্ট এই সিডেনটা কানেক্ট করে দিলাম, হ্যাঁ? তাহলে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে সিএসএসটা, সেটা হচ্ছে পুরো প্রজেক্টে অ্যাক্সেস আপনি করতে পারবেন। বুঝে গেছে? কারণ হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা পুশ হয় কোথায়, এই পেজে না? আমরা যে একটা
স্ক্রিপ্ট পাই, ইন্সপেক্ট করে দেখছিলাম মনে আছে যে একটা স্ট্যাটিক স্ক্রিপ্ট ফাইল জেনারেট হয়, সেটা কানেক্ট হয় কোথায়? এখানে বডিতে না? কোথায় হয় বলেন? এই যে দেখেন এখানে হয়, এই যে দেখছেন, এই যে বান্ডেল ডট জেএস নামে কিছু একটা হচ্ছে এখানে, এই যে টাইটেলের পরপরই। তো এই কারণে আমরা এই টাইটেলের পরেই কি করে দিলাম, আমাদের বুটস্ট্র্যাপটাও কানেক্ট করে দিলাম। তাহলে এই যে, যেহেতু এই পেজের মধ্যে আমার সব কিছু আছে, তাহলে এখানে যদি আপনি যত ধরনের জিনিসপাতি দেন সব কিছু এখানে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে আপনাকে একটা এরর দিচ্ছে যে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে ইন্ডেক্স ডট সিএসএস নামে কিছু একটা ইম্পোর্ট নাই। হ্যাঁ, তো কারণ হচ্ছে আপনি ডিলিট করে দিয়েছেন, থাকবে কিভাবে? তো আমরা এখান থেকে এই যে ইন্ডেক্স ডট সিএসএসটা কেটে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এখন কিন্তু আর নাই, আছে? নাই। আর দেখেন দিস ইজ আওয়ার রিয়েক্ট অ্যাপ আসছে, মানে আমরা যেটা লিখছি সেটাই কিন্তু আসছে। এখন আসেন আমরা এই অ্যাপের মধ্যে আসি, বা এই অ্যাপ ডট জেএস এর মধ্যে এসে এখানে আমরা একটু কাজ করি আর কি। তো আমি এটার নাম ধরেন একটা সেকশন দিচ্ছি, সেকশন দিলাম। আর ক্লাস অ্যাপ ট্যাপ নামে এখন আর কিছু নয় আসলে, আমরা এখন তৈরি করব আর কি। তো আমি এখান থেকে একটা কন্টেনার নিলাম, কন্টেনারের মধ্যে অথবা ক্লাসের মধ্যে একটা ক্লাস নেম দিচ্ছি my5 py5। হ্যাঁ, তাহলে উপরে নিচে কি হলো, একটা মার্জিন বা গ্যাপ তৈরি হবে আর কি। হ্যাঁ, আর এখানে আমরা একটা কার্ড নেই, কার্ড, দেন এখান থেকে কার্ড হেডার, নেক্সট হচ্ছে কি এখান থেকে একটা কার্ড বডি দিচ্ছি, আর একটা হচ্ছে কার্ড ফুটার দিচ্ছি। ঠিক আছে, তো কার্ড ফুটারের মধ্যে আমাদের একটা ইনপুট থাকবে, আমরা একটা ফর্ম নিতে পারি। ফর্মের মধ্যে ফর্ম কন্ট্রোল না, ফর্ম গ্রুপ নামে হচ্ছে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, তার মধ্যে হচ্ছে লেভেল থাকে। লেভেলের মধ্যে আমি দিচ্ছি, আচ্ছা লেভেল মনে হয় লাগবে না, শুধু আম, একটা ইনপুট হইলেই হবে আর কি। একটা ইনপুট দিচ্ছি টাইপ টেক্সট, আর ক্লাস নেম দিচ্ছি হচ্ছে কি ফর্ম কন্ট্রোল। হ্যাঁ, আর এটার সাথে একটা বাটন লাগবে, বাটন দিলাম। তো বাটনের নাম আমরা আপাতত ধরেন দিলাম হচ্ছে সাবমিট। ওকে, একটা ক্লাস দিয়ে দিচ্ছি এখানে বাটন, বাটন ধরেন ইনফো দিলাম আর কি। ঠিক আছে, আর এই ফর্ম গ্রুপের মধ্যে আমরা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিলে সব কাছাকাছি চলে আসবে, পাশাপাশি চলে আসবে। দেন অ্যালাইন আইটেম সেন্টার দিলে তো সব মাঝামাঝি থাকবে, যেটা আমরা জানি। একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্যাপ ধরেন 2 বা 3 দিলাম। আচ্ছা, এখন দেখেন আউটলুকটা হচ্ছে এরকম আসবে। হ্যাঁ, দেখেন নিচে একটা ইনপুট চলে আসছে। আমরা এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি তাহলে ডেটাটা সাবমিট হবে আর কি, এরকম একটা ইস্যু। আর উপরে আসেন, উপরে এসে আমরা একটা হয়তো হেডিং দিতে পারি H5, যে টু ডু লিস্ট। ওকে, আর এই কার্ড বডিতে হচ্ছে আমাদের লিস্টগুলো থাকবে। তো লিস্টগুলা আমরা টু ডু লিস্টে যেরকম দেখি, এখানে হচ্ছে বাম পাশে কি থাকে, একটা চেক বক্স থাকে, দেন হচ্ছে একটা টাইটেল থাকে, এরপর কিছু অ্যাকশন বাটন থাকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এইভাবে করতে পারি। ধরেন একটা দিলাম হচ্ছে আম, একটা ডিপ দিলাম। তো ডিপ দিয়ে এখানে ধরেন এইভাবে লিখলাম, আম, প্রথমে ডিপের মধ্যে এটাকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা। আম, বাম পাশে একটা ভাগ করি আর ডান পাশে একটা ভাগ করি। তো বাম পাশে আমাদের একটা ইনপুট লাগবে, টাইপ হচ্ছে চেক বক্স। হ্যাঁ, আর একটা ক্লাস লাগবে ফর্ম চেক ইনপুট। ঠিক আছে, আর এখানে এসে আমরা একটা বি দেই। হ্যাঁ, জাস্ট একটু হিডিং থাকলো আর কি, লরেম 5। হ্যাঁ, আর ডান পাশে হচ্ছে কিছু অ্যাকশন বাটন লাগবে। হ্যাঁ, তো অ্যাকশন বাটনের জন্য আমরা আপাতত ফন্ট ইউজ করতে পারি আসলে। আমরা ধরেন হচ্ছে ফন্ট ফন্টাসম সিরিয়ান অথবা ফন্টাসম 4 সিরিয়ান দিতে পারেন। হ্যাঁ, ফন্টাসম 4টা অনেক লাইট, মানে আপনার রেগুলার যে আইকনগুলো লাগে এগুলোর জন্য ফন্টাসম 4ই ঠিক আছে। আমরা 4টা নেই,
F4 এর যে কোনো একটা ভার্সন নিলে হবে। এখান থেকে আসুক। তো আমরা এই যে এটাকে জাস্ট কানেক্ট করে নিই, হ্যাঁ। কপি লিঙ্ক দিতে পারেন অথবা যেটাই দেন দিয়ে আপনার এটার উপরে বসায় দেন। তাহলে দেখেন এখানে যদি আসেন আপনি কিছু বাটন তৈরি করতে পারেন আর কি। যেমন আমরা একটা দিচ্ছি, এর মধ্যে একটা হ্যাশ দিলাম, অথবা আপনি চাইলে বাটনের মধ্যেও রাখতে পারেন, যেখানে দেন বাটনে দিই। বাটনের মধ্যে একটা দিয়ে দিচ্ছি। ক্লাস দিলাম হচ্ছে এফ এ পেন্সিল, হ্যাঁ। পেন্সিল হচ্ছে একটা এডিটের মতো আইকন দিবে। আর একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস নেম বাটন, বাটন এসে একটা ধরুন হচ্ছে বাটন আউটলাইন ইনফো দিচ্ছি একটা, হ্যাঁ। এরকম হচ্ছে আর কয়েকটা লাগবে। একটা হচ্ছে এডিটের জন্য, একটা ধরেন হচ্ছে আহ, কি দিতে পারেন বলেন। আরেকটা ধরেন হচ্ছে ডিলিট দিলেন, হ্যাঁ। তো ডিলিটের জন্য হচ্ছে ট্র্যাশ নামে একটা আইকন আছে, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর আরেকটা ধরেন দিতে পারি হচ্ছে আহ, এটার নাম বেল দিতে পারি, হ্যাঁ। এটা হচ্ছে আমরা মেক ইম্পর্ট্যান্ট নামে কিছু একটা করবো আর কি। তো দেখেন আউটপুটটা যদি দেখেন কাছাকাছি একটা আউটপুট পাবেন, হ্যাঁ। এই যে এরকম একটা আউটপুট আসছে। তো এটাকে হচ্ছে একটু স্টাইল করে ফেললে কাজ হয়ে গেল। তো আমরা এই যে ডিপটা আছে, এই প্যারেন্ট ডিপ যেটা আর কি, ক্লাস নেমে দিতে পারি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আর এটার ক্লাস নেম দিতে পারি হচ্ছে ফ্লেক্স গ্রো, হ্যাঁ। বা ফ্লেক্স ফিল নামে একটা ক্লাস আছে, এটা দিলে সে পুরো জায়গাটা নিয়ে নেয়। আর এখান থেকে আমরা একটা গ্যাপ দিতে পারি, গ্যাপ 2 দিতে পারি আর কি। আর এখানে হচ্ছে অ্যালাইন আইটেমস এন্টার দিতে পারেন। Okay? তাহলে দেখেন এরকম একটা আউটলুক চলে আসলো। তো এখানে দেখেন এই যে সবগুলোটা আসছে। আর এখানে আমরা যেটা করব, এই দুটো জিনিসকে একটা লেভেলের মধ্যে নিয়ে আসবো, লেভেল। তাহলে যেটা হবে আপনাকে ওই ইনপুট বক্সে ক্লিক করতে হবে না, জাস্ট এই পুরো লেভেলে ক্লিক করলে, যেন আমরা তো জানি ঠিক না, যে লেভেলের মধ্যে একটা ফর থাকে, যার ফলে কি হয় ওই আইডিতে যদি কেউ ক্লিক করে, আর এখানে লিখতে হয় HTML ফর, হ্যাঁ। HTML ফর লিখলে আপনার ওই এখানে লেভেল বানানটাই ভুল হয়েছে, লেভেল, ঠিক আছে। তো এখানে দেখেন HTML ফর, হ্যাঁ। তো HTML ফর আমি দিচ্ছি ধরেন হচ্ছে ইনপুট বক্সের জন্য, যে ফর চেক বক্স ওয়ান, হ্যাঁ। চেক বক্স ওয়ানের জন্য আমি চাই, আর এখানে হচ্ছে আইডিটা বলে দিতে হবে, হ্যাঁ। চেক বক্স ওয়ান। আর এখানে যেটা করতে পারেন, এখানে হালকা একটা মার্জিন দিতে পারেন, যেমন আর কি, হ্যাঁ। এন্ড মার্জিন এন্ড যদি 3 দেন, তাহলে হচ্ছে যে 3 রেম পরিমাণ এখানে একটা মার্জিন আসবে। তো দেখেন আপনার আউটপুটটা এখন এরকম আসলো। এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এই জিনিসটা পাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর এখানে দেখেন আমরা এখানে চাইলে হচ্ছে একটা ক্লাস ইউজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স। আর একটা গ্যাপ দিতে পারেন হচ্ছে 1, তাহলে হচ্ছে যে সবার একটা চারপাশে গ্যাপ চলে আসবে। আর এই বাটনগুলোকে একটু ক্লাসগুলো চেঞ্জ করে দেন, একটা ইনফো দিলেন, আরেকটা প্রাইমারি দিলেন, আরেকটা হয়তো এটা হয়তো ওয়ার্নিং দিলেন, এটা ডেঞ্জার দিলাম, ঠিক আছে। তাহলে এরকম একটা এই যে আউটলুক দাঁড়াইলো আর কি, দেখতে এরকম লাগবে। আর হচ্ছে আউটলুক ছাড়াও যদি ইউজ করেন, মানে এই আউটলাইন ছাড়াও যদি ইউজ করেন, এটা একবারে খারাপ লাগবে না। তো দেখেন এই হচ্ছে একটা বেসিক ডিজাইন, হ্যাঁ। যে ডিজাইনটা হচ্ছে আমরা করব। এখন হচ্ছে এই টু ডু লিস্টটা আসলে দেখতে কেমন হয়, হ্যাঁ। তো টু ডু লিস্টে হচ্ছে কয়েকটা বিষয় থাকে। আমরা হচ্ছে ফার্স্ট একটা ডেমো অ্যারে বানাই, যে অ্যারেটা হচ্ছে মূলত আমরা এখানে কাজ করব আর কি। তো আমরা এই সোর্সের মধ্যে আমরা একটা ফোল্ডার বানায় নিচ্ছি। ফোল্ডার নাম দিলাম ধরেন হচ্ছে টু ডু, হ্যাঁ। এইভাবে দিলাম। টু ডু এর মধ্যে আমাদের কিছু জিনিস থাকবে, যেমন হচ্ছে কম্পোনেন্টস থাকবে অনেকগুলো, হ্যাঁ। কম্পোনেন্টস, হ্যাঁ, যে হচ্ছে মূলত কম্পোনেন্টগুলোকে হ্যান্ডেল করবে। আর আরেকটা হচ্ছে আমরা কিছু ডেটা রাখতে পারি, হ্যাঁ। ধরেন হচ্ছে ডেটা, ওকে। এখন আসেন এই ডেটার মধ্যে আমরা একটা ডেটা রাখি, যে টু ডু লিস্ট। কি রাখবো? টু ডু লিস্ট ডট জেএস, এটা হচ্ছে একটা জেএস ফাইল হবে।
তো এখানে আমরা জানি যে কোনো কিছুকে আমরা যদি এক্সপোর্ট করতে চাই আমরা এরকম একটা এক্সপোর্ট লিখে ভেরিয়েবলের নামটা লিখতে পারি, হ্যাঁ। তো আমরা একটা কনস্ট লিখতেছি, একটা কনস্ট্যান্ট আর কি, এটা ধরেন আপাতত চেঞ্জ হবে না। অথবা চাইলে আপনি লেটও লিখতে পারেন আর কি, এক্সপোর্ট লেট, অথবা এক্সপোর্ট ডিফল্টও দিতে পারেন। না, তো এক্সপোর্ট ডিফল্ট হচ্ছে আমরা একটা অ্যারেকে রিটার্ন করব। তো অ্যারের মধ্যে অনেকগুলো আমাদের টু ডু লিস্ট থাকবে। তো এই টু ডু লিস্টের মধ্যে আমরা কি করব, এখানে হচ্ছে টু ডু লিস্টের মধ্যে কি কি থাকে, প্রথমে থাকে হচ্ছে টাইটেল থাকে, হ্যাঁ। তো একটা টাইটেল হয়তো দিলেন হচ্ছে কি দিস ইজ হোমওয়ার্ক, হ্যাঁ, অথবা হচ্ছে যে অ্যাপ ইনস্টল করতে হবে, হ্যাঁ। দেন টাইটেল থাকলো, এরপর আর কি থাকতে পারে বলেন? একটা অ্যাসাইন থাকতে পারে, হ্যাঁ, অ্যাসাইন টু। তো অ্যাসাইন টু থাকলো ধরেন হচ্ছে কোনো একজনের কাছে, ধরেন হচ্ছে yy@gmail.com, ঠিক আছে, আপনি কাউকে অ্যাসাইন করে দিলেন। এরপর হচ্ছে তার একটা স্ট্যাটাস থাকে যে আসলে এটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট, হ্যাঁ। তো আপনি হয়তো দিতে পারেন হচ্ছে কি স্ট্যাটাস কমপ্লিট, ওকে। এরপর থাকতে পারে হচ্ছে কি অ্যাসাইন এর পরে, এরপর হচ্ছে কি বলেন এই স্ট্যাটাস, এরপর হচ্ছে কি এখানে থাকতে পারে হচ্ছে প্রায়োরিটি, হ্যাঁ, প্রায়োরিটি থাকে একটা। তো প্রায়োরিটি ধরেন হচ্ছে 1 থেকে 5 দিতে পারেন, অথবা 1 থেকে 3 দিতে পারেন, অথবা আপনি এইভাবে হাই লো মিডিয়াম দিতে পারেন, ঠিক আছে, মানে যেটাই মেনটেন করেন আর কি। ধরেন আমরা দিলাম হচ্ছে প্রায়োরিটি হাই, হ্যাঁ। তো এই কয়েকটা হইলে দেখেন মোটামুটি আমাদের কিছু জিনিস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে export default const list, আচ্ছা এখানে আসলে এভাবে একটু ঝামেলা করবে। এটাকে আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিতে পারি আর কি, হ্যাঁ, যে লেট লিস্ট ইকুয়াল এটা, আর ডিফল্ট হচ্ছে কি লিস্ট, ডান। তাহলে আর ওই ওই এররটা দিবে না আর কি। তাও দেখেন আমাদের কাছে এখন কয়টা হইলো, একটা হইলো। তো আমরা এরকম আর কয়েকটা নেই, ধরেন একটা অ্যাপ ইনস্টল নিলাম, আরেকটা ধরেন দিলাম হচ্ছে কি সিএসএস ইনস্টল, হ্যাঁ, আরেকটা দিতে পারেন হচ্ছে কি ডিজাইন অ্যাপ, ঠিক আছে, ডিজাইন ইউআই। তো এরকম ভাবে আপনি কিছু দিলেন, যেমন হাই দিলেন, আরেকটা দিলেন হচ্ছে কি মিডিয়াম, অথবা মিড দিলেন আর কি, হ্যাঁ, হাই মিড, আরেকটা দিলেন হচ্ছে লো, আরেকটা দিলেন কমপ্লিট, একটা দিলেন পেন্ডিং, আরেকটা দিলেন হচ্ছে প্রসেসিং, ঠিক আছে। আর আরেকটা, এই তো এতটুকু দিলেই হইলো। তো আমরা একটা টু ডু লিস্টের একটা ডেমো তৈরি করলাম, যে টু ডু লিস্টটা বেসিক টু ডু লিস্ট এরকম হইতে পারে আর কি, ঠিক আছে। এখন দেখেন এই ইন্ডেক্স ডট জেএসএ এসে, ইন্ডেক্স নয়, যে আমাদের অ্যাপ ডট জেএসএ এসে আমরা কি করব, এই যে একটা জিনিস আমরা তৈরি করলাম সেটাকে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। কি করব? ইম্পোর্ট করব, হ্যাঁ। তো আমরা ইম্পোর্ট করব কাকে? টু ডু লিস্টকে, হ্যাঁ, টু ডু লিস্টকে ফ্রম হচ্ছে কে ডট স্ল্যাশ টু ডু স্ল্যাশ হচ্ছে কি ডেটা স্ল্যাশ হচ্ছে টু ডু লিস্ট, হ্যাঁ। তো আমরা টু ডু লিস্টে কি করলাম, এটাকে ইম্পোর্ট করলাম, হ্যাঁ। তো আমরা জানি টু ডু লিস্টকে কি করতে হবে, আমাদেরকে একটা স্টেটে রেখে ব্যবহার করতে হবে, হ্যাঁ। তো আমরা একটা ইউজ স্টেট নিচ্ছি, হ্যাঁ, ইউজ স্টেট, হ্যাঁ। তো ইউজ স্টেটে আপনি যদি ক্লিক করেন আপনি দেখবেন অটোমেটিক্যালি ওই যে আমরা গতকালকে কি করতাম, রিয়াক্ট ডট ইউজ স্টেট ইউজ করতাম, ঠিক না? এখন আর আসলে রিয়াক্ট ডট ইউজ স্টেট ইউজ করতে হবে না, যেহেতু রিয়াক্ট ডট লিখতাম তার মানে কি রিয়াক্ট একটা অবজেক্ট ছিল, তার মধ্য থেকে আমরা কাকে পাইতাম, ইউজ স্টেটকে পাইতাম, ঠিক না? তো আমরা ইম্পোর্টের সময় দেখছিলাম যদি আমার ইম্পোর্টটা যদি কি হয়, একটা অবজেক্ট হয়, তাহলে আমরা সরাসরি ডিস্ট্রাকচার করতে পারি, মনে আছে? ওই যে একটু আগে আমরা দেখছিলাম, বেশিক্ষণ দেরি হয় নাই কিন্তু, যদি আমার ইম্পোর্টটা যদি কি হয় অনেক কিছু এক্সপোর্ট করে, তাহলে আমি তাকে কি করতে পারি, এরকম অবজেক্ট আকারে ডিস্ট্রাকচার করে নিতে পারি। তো ওই ইউজ স্টেটটা মূলত রিয়েক্ট নামে একটা ধরেন অবজেক্ট থেকে আমাদের
আসতেছে। তো এখন দেখেন এই ইউজ স্টেটের সিনট্যাক্সটা আমরা জানি যে এখানে হচ্ছে কি আছে, প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, পরেরটা হচ্ছে ভেরিয়েবল সেটার, আর এখানে কি থাকে, একটা ডিফল্ট ডেটা থাকে, ঠিক না? তো আমরা ডিফল্ট ডেটাতে হচ্ছে এই যে টু ডু লিস্টটা বসাই দিলাম, যে যেটা আমরা ইম্পোর্ট করে পাইছি। আর এখানে আমরা দিলাম হচ্ছে কি ধরুন লিস্ট স্টেট এরকম দিতে পারেন, লিস্ট স্টেট। আর এখানে দিতে পারি হচ্ছে কি সেট, আপনি যেভাবেই দেন আর কি, যেটা আপনার জন্য ভালো মনে হয়, সেট লিস্ট স্টেট। ওকে, আপনি যেভাবে ভালো মনে করেন ওইভাবে দিলেই চলবে। আচ্ছা, এখন দেখেন, তো এই জিনিসটা আমরা কি করি নেই, ইউজ করি নেই, যার কারণে হচ্ছে একটা ওয়ার্নিং দিচ্ছে আর কি, এটা আসলে এরর না। এখন এই লিস্ট স্টেটের কাছে আমাদের কয়টা আছে, তিনটা স্টেট আছে, তো আমরা এটা কি চাই, এটা রেন্ডার করতে চাই, ঠিক না? তো এখানে খেয়াল করে দেখেন আমাদের এই জায়গাটা কি হবে, এই যে ভিতরে যে লিস্টটা আছে এই লিস্টটাই তো মূলত লুপ হবে, ঠিক না? এতটুকু মিলিয়ে তো একটা আমাদের টু ডু লিস্ট, ঠিক না? আছে, শোনা যায়? হ্যালো? লিস্ট স্টেট ডট ম্যাপ, হ্যাঁ, তো ম্যাপের মধ্যে আমরা একটা আইটেম নিতে পারি বা যেটাই নেন, দেন আমরা যেটা কি, যেহেতু ম্যাপ, ম্যাপ কি করে, একটা অ্যারেকে হচ্ছে ম্যানিপুলেট করে নতুন একটা আরেকটা অ্যারে হচ্ছে আমাদের রিটার্ন করে। তো আমরা কি করব এখানে, এই লিস্ট স্টেটটাকে আমরা ম্যানিপুলেট করব, তো ম্যানিপুলেট করে আমরা এই আইটেম আকারে পাঠাচ্ছি, হ্যাঁ, বা হচ্ছে আমরা একটা জেএসএক্স রিটার্ন করতেছি আর কি। তো এখানে দেখেন এতটুকু যদি আমরা সেভ করি, আপনি একটা আউটপুট দেখতে পারবেন যে এখানে আসার কথা। আচ্ছা, এই যে আমরা এখানে আসলে রিটার্ন করিনি, তো এই কারণে এররটা দিচ্ছে আর কি। আমাদের এই জায়গাটাতে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটাকে র্যাপ আপ করবেন, হ্যাঁ, দেন পুরোটাকে রিটার্ন করে দিবেন, তাহলে দেখবেন এই যে এররটা আছে এররটা চলে যাবে। ঠিক আছে, দেখেন। তো এখন যদি আমরা দেখি যে আসলে আউটপুটটা কিরকম আসে, হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখেন তিনটাই কিন্তু আমাদের চলে আসছে, মানে যে তিনটা আসছে আর কি, যেহেতু আমাদের কাছে তিনটা লিস্ট ছিল। দেখেন, তো এখানে খেয়াল করে দেখেন আমরা একটা স্টেট তো, স্ক্রিন আসলে, আচ্ছা আবার দেখছি, এখন আসছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা একটা লিস্ট স্টেট তৈরি করলাম বা একটা ইউজ স্টেট নিলাম। তো আমরা জানি তার দুটো পার্ট, ঠিক না? একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কি ভেরিয়েবলটাকে সেট করার জন্য একটা ফাংশন। আর তার ডিফল্ট ভ্যালুতে আমরা কি করলাম, ওই যে আমরা যে একটা টু ডু লিস্ট তৈরি করছি, একটা ডামি অ্যারে তৈরি করছি আর কি, ওই অ্যারেটি আমরা কি করে দিলাম এখানে পাস করে দিলাম। তাহলে লিস্ট স্টেট মানে কি আমাদের পুরো টু ডু লিস্টটা, ঠিক না? এখন দেখেন নিচে এসে ওই আমাদের যে পার্টটা রিপিট হইতো, হ্যাঁ, এই যে এতটুকুই তো আমাদের রিপিট ছিল, ঠিক না? মানে যেখানে আমাদের প্রতিটা টু ডু লিস্ট একটার পর একটা আসবে। তো ওই পার্টের উপর আমি জাস্ট হচ্ছে ম্যাপটা চালালাম, যেটা আমাদের গত ক্লাসের জিনিস, হ্যাঁ, দেখুন লিস্ট স্টেপ ডট ম্যাপ। তো আমি আই দিয়ে হচ্ছে রিসিভ করলাম, দেন এই রিটার্নের মধ্যে পুরো জেএসএক্সটা বলে দিলাম, তো যার আউটপুটটা হচ্ছে এরকম যে আমরা তিনটা টু ডু লিস্ট পাইলাম। বুঝে গেছে? তো এই স্টাইলটা আমরা আরেকটু জাস্ট ঠিক করে নিব। তো ঠিক করার জন্য কি করতে হবে, আমাদের এখানে আমরা একটা মার্জিন দিতে পারি, এমবি ধরেন 3 দিলাম, তাহলে হয়তো নিচের দিকে একটা 3 মার্জিন চলে আসবে আর কি, অথবা আরেকটা যেটা করতে পারেন MY2 ইউজ করতে পারেন আর কি, হ্যাঁ, সেটাও হয়। আর এখানে একটা কাজ করতে পারেন, বর্ডার নামে একটা ক্লাসকে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আম, এখানে আমরা হয়তো MY না দিয়ে PY দিতে পারি আর কি, হ্যাঁ, PY2, এই যে। আর MYও দিতে পারি, MY2, ঠিক আছে। আর এখানে PY না দিয়ে জাস্ট P2 দেই, তাহলে দেখেন আউটপুটটা এখন এরকম লাগবে, হ্যাঁ, যে প্রতিটা ইনপুট দেখতে একটু ভালো লাগতেছে। এখন এবার আসেন এই যে আমাদের কি আছে, এই সবগুলাই দেখেন আমি যেখানে ক্লিক করি একটাই চেঞ্জ হচ্ছে, ঠিক না? বলতে পারবেন কেন এক জায়গাতে চেঞ্জ হচ্ছে?
কারণ হচ্ছে দেখেন আমাদের আইডি কিন্তু একটাই, দেখছেন? এই আইডিটা কিন্তু বারবার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আমার এখানে যদি 50টা টু ডু লিস্টও থাকতো, 50টার জন্য আইডি সেম থাকতো। তো যার কারণে আমি যেখানে ক্লিক করতাম সে শুধু প্রথম জায়গাতে কি হইতো, চেঞ্জ হইতো আর কি। হ্যাঁ, তো আমি এখানে এসে দিলাম হচ্ছে কি আই ডট টাইটেল, তাহলে হচ্ছে আমার টাইটেলটা এখানে আপডেট হয়ে যাবে এখন। এই যে অ্যাপ ইনস্টল সিএস ইনস্টল এটা। এবার আসেন হচ্ছে আমাদের এই ইনপুটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতিটা ডেটার জন্য আমরা একটা আইডি ম্যানেজ করব। হ্যাঁ, তো আমরা এখানে আইডি দিচ্ছি হচ্ছে 1, আর এখানে আইডি দিচ্ছি হচ্ছে কত, 2, আর আরেকটা দিচ্ছি হচ্ছে আইডি 3। ঠিক আছে, এবার আসেন এই যে আমরা যদি এই জায়গাটাতে আইডিটা বসায় দিতে পারি তাহলে এই জায়গাটা ডাইনামিক হয়ে গেল না? হয় কিনা? এই যে চেক বক্সের সাথে আইডিটা প্রিন্ট করে দিলাম, ডাইনামিক হয়ে গেল না? ওকে, তো দেখেন ডাইনামিক করার প্রসেসটা আমরা জানি ঠিক না? সেটা হচ্ছে কি করতে হবে, যাকে ডাইনামিক করতে হবে প্রথমে ডাবল কোটেশন বাদ, দেন হচ্ছে এরকম একটা আমরা কার্লি ব্রেসেস দিব, দেন এখানে কি করে দিব, আমরা এই যে নর্মাল যে সিনট্যাক্সটা ইউজ করতাম টেমপ্লেট লিটারালের জন্য সেটা আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আইডিটা আমরা এখানে বলে দিলাম, দেন হচ্ছে এই যে এতটুকু আবার হচ্ছে এই আইডিতে এসে বসে যাবে। তাহলে আমাদের আইডিটাও ডাইনামিক, এখন হচ্ছে HTML4 যেটা সেটাও কি ডাইনামিক। এবং দেখেন এখন যদি আমরা ক্লিক করি, রিলোড দিতে হবে, একটা মনে হয় সেভ হয় না এখনো। দেখেন এখন কিন্তু যারটা তার মধ্যেই কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখেন তিনটা জিনিস আমাদের মানে দেখানোর ক্ষেত্রে যে একটা ইস্যু ছিল সেটা আমাদের কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা নতুন একটা টু ডু লিস্টকে কি করব, আমাদের যে লিস্ট আছে লিস্টের মধ্যে অ্যাটাচ করব। ঠিক আছে, তো করার জন্য দেখেন আমাদের নিচে একটা ফর্ম আছে, যে ফর্ম থেকে আমরা কি করতে পারি, ডেটা নিতে পারি। ডেটা নিয়ে আমরা হচ্ছে আমাদের কি করতে পারবো, টাইটেলটা নিয়ে আমরা নতুন একটা ডেটা পুশ করতে পারবো আর কি। ঠিক আছে, আচ্ছা তো যেহেতু একটা ফর্ম, আমরা চাইলে এখান থেকে সাবমিট যে একটা আমাদের ইভেন্ট আছে ওই ইভেন্টটা আমরা নিতে পারি, যে অন সাবমিটে কিছু একটা হবে। হ্যাঁ, তো আমরা উপরের দিকে একটা মেথড নিচ্ছি, মেথডের নাম দিলাম হচ্ছে ফাংশন, হয়তো দিতে পারেন হচ্ছে কি টু ডু সাবমিট হ্যান্ডলার। হ্যাঁ, তো সাবমিট হ্যান্ডলার কি করবে, একটা ই কে রিসিভ করবে। আর যেহেতু ফর্ম সাবমিট করলে কি হয়, একটা লিঙ্কে চলে যায় না? তা আমরা ই ডট প্রিভেন্ট ডিফল্ট বলে দিব, হ্যাঁ, যে সে যেন কি না হয়, কোথাও দৌড়াদৌড়ি না করে আর কি। হ্যাঁ, ই ডট প্রিভেন্ট ডিফল্ট। হ্যাঁ, আর আমরা এখান থেকে এসে এই যে এই জায়গাতে আমরা বলে দিব যে ফর্মটা যখন অন সাবমিট হবে তখন কি হবে, এই ফাংশনটা জাস্ট কল হবে। বুঝে গেছে? ওকে, মানে এখানে হচ্ছে আমরা যেহেতু এখানে আর কোনো প্যারামিটার পাঠাবো না বা প্রয়োজন নাই, এই কারণে আমাদের অ্যানোনিমাস ফাংশন যেটা আমরা ইউজ করতাম সেটা ইউজ না করলেও হবে। জাস্ট অন সাবমিটে, তো অন সাবমিট যে হুকটা আছে বা ইভেন্টটা আছে, ইভেন্টের সাথে আমরা আমাদের ফাংশনটাকে বাইন্ড করে দিলাম। হ্যাঁ, তো আমরা একটু কনসোলের কিছু কাজ কাম করতে হবে এখন, সেটা আমরা এখানে করে ফেলি। এবার আসেন, যেহেতু এই জায়গাটা একটা রিপিট, হ্যাঁ, আপনাকে একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিংটা হচ্ছে কি, যে আপনার এখানে একটা কি ইউজ করতে হবে যেটা আপনি করেন নাই। হ্যাঁ, তো আমরা যেটা করব এখানে, এই যে একটা রিপিট চলতেছে, এই রিপিটের এখানে একটা কি দিয়ে দিব। হ্যাঁ, কিতে দিব হচ্ছে কি আই ডট আইডি। ঠিক আছে, আই ডট আইডি, আই ডট আইডি দিয়ে, আই ডট আইডি দিলে হচ্ছে দেখবেন আপনার এখন আর এই এররটা থাকবে না। হ্যাঁ, আর নিচে এসে আম, কি করবেন বলেন? আচ্ছা, হ্যালো, এই লোকজন কথা শোনা যায়? আচ্ছা ঠিক আছে, বোরিং লাগতেছে না, সব দূরে দূরে তো। আচ্ছা দেখেন আমি এখানে কিছু একটা জাস্ট লিখি, আসলে কল হচ্ছে কিনা দেখি, যে ফর্ম সাবমিটেড। ঠিক আছে, আর এখানে আমরা যেটা করব, ই ডট টার্গেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ই ডট টার্গেট, আর নিচে এখানে আছে না একটা নেম ইউজ করেন। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে
এখানকার নেম ইউজ করেন। আমি নাম দিলাম ধরেন হচ্ছে যে টু ডু টাইটেল, টু ডু টাইটেল, ঠিক আছে। সেম নামে চাইলে হচ্ছে আপনি একটা আইডিও দিতে পারেন। নেম এটা হবে হচ্ছে কি আইডি। আমরা এখানে যেটা করব, এখানে ধরেন লিখবো হচ্ছে ই ডট, জাস্ট ইটাকে প্রিন্ট করি, হ্যাঁ, দেন বাকিটা দেখাচ্ছি। তো এবার আসেন যদি আমরা নেক্সট রিলোড দিই আর এখানে কিছু লিখি, হ্যাঁ, লিখে যদি সাবমিট দিই বা এন্টারে ক্লিক করেন, তখন দেখবেন ফ্রম সাবমিটেড লেখাটা আসছে, আসছে। এবং এখানে দেখেন সিনথেটিক বেজ ইভেন্ট যেটা সেটাও আসলো, তার মধ্যে আমাদের টার্গেট আছে। এখন দেখেন তার টার্গেটের মধ্যে কি আছে, আমাদের টু ডু টাইটেল নামে আইডিটা আছে, ঠিক না? আছে কিনা? জি। ওকে, তাহলে আমরা যদি এখানে লিখি ই ডট টার্গেট ডট টু ডু টাইটেল, হ্যাঁ, তো দেখি এখানে আসলে কিছু আসে কিনা, হ্যাঁ। আমরা যদি ক্লিন করি দেন টাইটেল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ইনপুটটা পাওয়া গেছে। তো এটা মূলত হচ্ছে যে আমরা আইডি ইউজ করছি না, এটা সম্ভবত আইডি বা নাম যে কোনো একটা দিয়ে পাই। নামটা একটু তুলে দিয়ে দেখি, সম্ভবত আইডি দিয়ে পাবে। আম, নামটা তুলে দিচ্ছি, নামটা তুলে দিলাম। এবার একটু দেখি, এই যে আইডি দিয়েই পাই, হ্যাঁ, নেম না হলেও চলে। তাহলে দেখেন এটার ভ্যালু দিলে তো আমরা ভ্যালুটা পাবো, ঠিক না? টু ডু মানে কি একটা ইনপুট এলিমেন্ট না? টু ডুটা একটা ইনপুট এলিমেন্ট না? বিষয়টা বোঝা গেছে? মানে ই ডট টার্গেট মানে হচ্ছে আমার ফর্ম, হ্যাঁ, তাহলে ফর্মের মধ্যে কি আছে, টু ডু টাইটেল নামে একটা আইডি আছে, ওই আইডির ভ্যালুটা আমার দরকার। তাহলে দেখেন আমি এখান থেকে কিন্তু পেয়ে গেলাম, দেখছেন? এই যে যতবার ক্লিক করবেন হাবি জাবি দিয়ে ততবারই পাবেন, হ্যাঁ, ঠিক আছে। এখন এটা কি করতে হবে, আমার এই অ্যারে এর মধ্যে পুশ করতে হবে, হুম। তাহলে অ্যারে এর মধ্যে পুশ করার জন্য এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা এই জায়গাটা বোঝার জিনিস আর কি। এই যে আমরা যে স্টেট ইউজ করি না, স্টেটকে বলা হয় ইমিউটেবল। কি বলা হয়? ইমিউটেবল, হ্যাঁ। ইমিউটেবল বলতে বোঝানো হয় আপনি এই স্টেটগুলোকে সরাসরি কখনো এডিট করতে পারবেন না। কি করতে পারবেন না? সরাসরি এডিট করতে পারবেন না, হ্যাঁ। ডিরেক্ট এডিট করতে গেলে আপনাকে এরর দিবে। যেমন ধরেন আমি যদি বলি যে লিস্ট স্টেট কি, আমি কি জানি এটা একটা অ্যারে না? জি। অ্যারে কিনা? তো আমি ধরেন একটা পুশ করতেছি, ধরেন পুশ করলাম হচ্ছে কিছু একটা পুশ করলাম আর কি, হ্যাঁ। তো দেখেন আসলে কি আসে, আউটপুট কি দেয়। এই যে দেখেন কিছু পুশ হয়েছে আসলে, দেখেন তো। না। পুশ হলে তো একটা সংখ্যা বাড়ার কথা, ঠিক না? আচ্ছা, তো এখানে একটা ওয়ার্নিং দেওয়ার কথা, যদিও সেটাও দেয় নাই। তবে যে আসলে স্টেটকে কখনো সরাসরি চেঞ্জ করা যায় না আর কি, এরকম কিছু একটা দিত। তো আসলে এই যে লিস্ট স্টেট আছে, আপনি এই অ্যারেটাকে কি করতে পারবেন না কখনো সরাসরি, যেটা পুশ করতে পারবেন না, হ্যাঁ। তো এটা পুশ করতে গেলে ছোট একটা প্রসেস মেনটেন করতে হয় আর কি। তো লিস্ট স্টেটকে প্রথমে আমাদের কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে, হ্যাঁ। তো ধরুন আমরা দিলাম হচ্ছে লিস্ট টেম্প ইকুয়াল লিস্ট স্টেট, হ্যাঁ। তো লিস্ট স্টেট কি একটা অ্যারে না? জি। অ্যারে, তাহলে আমরা এরকম একটা অ্যারে চিহ্ন দিয়ে শুরুতে ডট 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 দেব, হ্যাঁ। এর মানে হচ্ছে কি, পুরো লিস্ট স্টেটের ভিতরে যা আছে সবকিছু কপি হয়ে কার মধ্যে চলে আসলো, টেম্পের মধ্যে চলে আসলো, ঠিক না? মানে লিস্ট স্টেট কি একটা অ্যারে না? তো এই অ্যারে থেকে সবকিছু কপি হয়ে কার মধ্যে আসলো, টেম্পের মধ্যে আসো। এখন আসেন এই টেম্পের মধ্যে আমাদের এই প্যাটার্নে একটা অবজেক্ট পুশ করতে হবে, ঠিক না? হবে কিনা? টেম্প ডট পুশ, হ্যাঁ। পুশের মধ্যে আমরা একটা অবজেক্ট দিলাম। এই অবজেক্টের মধ্যে টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে টাইটেলটা আমরা পাচ্ছি কোথায়? এই যে এখানে, ঠিক না? ই টার্গেট। আচ্ছা, এখন দেখেন অ্যাসাইন টু হচ্ছে আমরা কাউকে অ্যাসাইন করছি, করি নাই। তাহলে এটা ধরেন হচ্ছে নাল থাকবে, হ্যাঁ, বা হচ্ছে ফাঁকা স্ট্রিং দিতে পারেন। তো বাই ডিফল্ট স্ট্যাটাস হচ্ছে কি পেন্ডিং, হ্যাঁ, যে আসলে আমরা কাজটা করতেছি না। এরপর আসলে হচ্ছে কি প্রায়োরিটি। তো প্রায়োরিটি আপাতত ধরেন নাল, হ্যাঁ। আমরা আসলে কোনো প্রায়োরিটি এখানে সেট করি নাই। এখন দেখেন আইডিটা পাবেন কিভাবে, খেয়াল করে দেখেন আমাদের আইডি কিন্তু সংখ্যার সাথে ইনক্রিমেন্ট হবে, ঠিক না?
যে লাস্ট যে আইডিটা আছে তার থেকে এক বাড়বে না? আইডি মানে কি, মানে লাস্ট যে আছে, লাস্ট আছে হচ্ছে এটা, তার আইডি কত 3, তাহলে পরবর্তীটার আইডি হবে কত 4, মানে হচ্ছে সর্বশেষ আইটেমের আইডির সাথে এক এক করে যোগ হবে, ঠিক না? এটাই তো লজিক, ঠিক না? যদি এটা হইতো 30, তাহলে পরেরটা হইতো কত 31। 31, হ্যাঁ। মানে মাঝখানে অনেকগুলো নাই থাকতে পারে, কিন্তু আমার রিলেশন কার সাথে, সবার শেষেরটার সাথে, ঠিক না? আচ্ছা, তাহলে লাস্ট এলিমেন্ট বের করবেন কিভাবে? হ্যাঁ, তো লাস্ট এলিমেন্ট বের করার সিস্টেম হচ্ছে, আপনি যদি লেখেন লাস্ট ইএল, হ্যাঁ, তো লাস্ট ইএল ইকুয়াল, আমরা জানি কি লেন্থ দিয়ে লেন্থ পাওয়া যায়, ঠিক না? লেন্থ দিয়ে কি হয়, লেন্থ পাওয়া যায় না? তো আমরা জানি লাস্ট লেন্থ হচ্ছে কত, এক কম থাকে। মানে আমার অ্যারে লেন্থ যদি হয় 4, তার মানে অ্যারেতে পজিশন কত, 3 না? তিন। তার মানে হচ্ছে কি আমি টেকনিক্যালি জিনিসটা বের করলাম আর কি, যে আমার যে লাস্ট লিস্টটা আছে, ওই লিস্টের যে লেন্থ আছে, লেন্থ থেকে এক বিয়োগ করে দিলেই তো লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সটা আমি পেয়ে গেলাম, ঠিক না? বুঝে গেছে, অ্যালগোরিদমটা বুঝে গেছে? জি। যে আমি আমার যে অ্যারেটা আছে, ওই অ্যারের যে লেন্থ আছে তার থেকে এক বিয়োগ করলাম, তাহলে আমি লাস্ট ইন্ডেক্সটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই লাস্ট এলিমেন্টের যে আইডি আছে, আইডির সাথে আমার কত যোগ হবে, এক জগৎ। এক যোগ হবে, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যে লাস্ট এলিমেন্টটা পুশ করলাম টেম্পের মধ্যে, সেটা কি হয়ে গেল, আপডেটেড একটা ডেটা হয়ে গেল না? আচ্ছা, এখন দেখেন আমি যে এতক্ষণ আপডেট করছি, আপডেট করছি কার মধ্যে, টেম্পের মধ্যে। টেম্পের। এখন টেম্প যে অ্যারেটা, এটা আমার লেটেস্ট অ্যারে, ঠিক না? জি। এখন দেখেন এই যে সেট লিস্ট স্টেট, এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে হচ্ছে আমরা এই লিস্ট স্টেটটাকে সেট করি। তাহলে এই আপডেটেড যে অ্যারেটা আছে, ওই অ্যারে দিয়ে আমি আমার লিস্ট স্টেটকে সেট করে ফেললাম, হয়ে গেল না? ওকে, তাহলে দেখেন যদি আমরা রিলোড দিই, দেখেন এখন যদি আমরা এন্টার দেই, ধরুন হচ্ছে নিউ আসছে, ডেটা আপডেটেড, ওকে, টেস্ট আসতেছে, জি ভাইয়া। আসছে না? আচ্ছা, তো এখন দেখেন আমার স্ক্রলটা অনেক বড় হয়ে গেছে ডান দিকে, ঠিক না? আমরা স্ক্রলটা ঠিক করতে চাই। স্ক্রলটা ঠিক করার জন্য একটা ছোট স্টাইল করে দিতে পারেন, সেটা হচ্ছে আপনার কার্ড বডি এর মধ্যে আর কি, হ্যাঁ, তো আপনি একটা স্টাইল করতে পারেন এখানে, ম্যাক্স হাইট দিতে পারেন আর কি, ম্যাক্স হাইট ধরেন দিলেন হচ্ছে 300 পিক্সেল, আর ওভারফ্লো ওয়াই, হ্যাঁ, ওভারফ্লো ওয়াই অটো দিলেই হবে, হ্যাঁ, অটো, ঠিক আছে? এখন দেখেন এই যে এতটুকুর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখেন, আসলে আমরা যে লেটেস্ট এলিমেন্ট গুলো অ্যাড করি, এগুলো সাধারণত টু ডু লিস্টে দেখবেন সবার শুরুতে অ্যাড হয়, হ্যাঁ, সবার শেষে না। এই কারণে আমরা কি করব, পুশ না করে কি করব, মনে আছে আপনাদের, আনশিফট, হ্যাঁ, কি করব, আনশিফট, হ্যাঁ, আনশিফট করলে যেটা হয়, আমাদের যে লেটেস্ট এলিমেন্ট গুলো আছে সেগুলো অ্যারের ফার্স্ট পজিশনে গিয়ে অ্যাড হয়, হ্যাঁ। দেখেন আমি যদি অ্যাড করি, যে দেখেন এখন সবার উপরে গিয়ে অ্যাড হবে, ঠিক আছে? নিউ ডেটা, নিউ ডেটা 2, নিউ ডেটা 3, ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝছেন বিষয়টা? আচ্ছা, জি ভাই, বুঝছি। ওকে। এতটুকুতে প্রশ্ন থাকলে বলেন যে আসলে কোথাও কোনো ঘাটতি আছে কিনা। না ভাইয়া, বুঝছি। আচ্ছা, এবার দেখেন পরবর্তী জিনিস, আমরা যখন নতুন একটা এন্ট্রি দিব, ইনপুট বক্সটা ফাঁকা হয়ে যাবে না? এরকম তো হওয়া উচিত, ঠিক না? আচ্ছা, তো এটা ঠিক করার জন্য দেখেন আপনি যেটা করবেন, এই যে যখন পুশ করতেছেন, হ্যাঁ, এখানে এসে তো আমাদের যেটা পুশ হয়ে যায়, ঠিক না? তো আমরা এখানে যেটা করতে পারি, ই ডট টার্গেট মানে কি, ফর্ম এলিমেন্টটা না? ই ডট টার্গেট মানে কি, ফর্ম না? দেখেন তো, যে আমরা কাকে ফর্ম সাবমিট করি, একটা ফর্মকে না?
তার মানে ই ডট টার্গেট মানে কি, একটা ফর্মকে আমরা সাবমিট করতেছি, ই ডট টার্গেট ডট যদি রিসেট লেখেন, রিসেট হচ্ছে একটা ফাংশন, যে ফাং যে ফাংশনটা হচ্ছে ফর্মকে রিসেট করে দেয়, ঠিক আছে? হুম। এই বুঝছেন, দেখেন আমি যদি এখন এন্টার দেই, এই যে দেখছেন আমার ফর্মটা কিন্তু রিসেট হয়ে গেছে। নিউ ডেটা দিলাম, নিউ ডেটা সামথিং, দেখছেন? এটা ওকে লোকজন, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন কিছু এরর আসতেছে মনে হচ্ছে, এই যে এখানে দেখেন যে সেম কি বারবার হচ্ছে, দেখছেন? সেম কি বারবার হওয়ার তো কথা না। আচ্ছা দেখি আমরা আরেকবার একটু রিলোড দিই। নিউ ডেটা এন্টার না, বারবার হওয়ার কথা না। সে হচ্ছে বারবার দিচ্ছে কেন? ও আচ্ছা, এটা আসলে টেম্প স্টেট থেকে হবে। আমরা লাস্ট ইয়েলটা এখান থেকে নিই, হ্যাঁ? ওই লিস্ট স্টেট থেকে না নিয়ে আমরা এখান থেকে নিই, তাহলে ভালো হবে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমাদের ফার্স্ট পজিশনটা হচ্ছে লেটেস্ট পজিশন, ঠিক না? এই মানুষজন শুনতেছেন? হ্যালো, এখন আমাদের লেটেস্ট পজিশন কোনটা, প্রথম পজিশনটা না? এখন কিন্তু শেষের পজিশনটা কিন্তু আমাদের লেটেস্ট না, কোনটা লেটেস্ট পজিশন? প্রথমটা, হ্যাঁ। এই কারণ হচ্ছে ওই যে একটু আগে এররটা দিচ্ছিল আর কি, যে আমরা তো লাস্ট পজিশনটাকে লেটেস্ট হিসেবে ধরতেছিলাম, আসলে লাস্ট পজিশনটা তো লেটেস্ট না, লেটেস্ট হচ্ছে কি ফার্স্ট, হ্যাঁ। তো এই কারণে দেখেন আমরা যখন এখন দিব, আর ওই এররটা দেওয়ার কথা না, ঠিক আছে? আম, তারপর একটা এরর দিচ্ছে, ওই আমাদেরকে হচ্ছে এই যে আমাদের মেইন অ্যারে যেটা না, এটাতে একটু ঠিক করতে হবে আর কি। তো আমরা হয়তো এখান থেকে ঠিক করতে পারি, ধরেন 30, 29, আর আরেকটা হচ্ছে কি, এখান থেকে একটা 20 দিতে পারি, ঠিক আছে? তাহলে আর এই এররটা এখন আর দিবে না, কারণ হচ্ছে কি লেটেস্ট যে অ্যারেটা বা লেটেস্ট যে ইন্ডেক্সটা, এটাই কি রাখতে হবে, আমাদের হচ্ছে এখন থেকে ইউনিক রাখতে হবে। ক্লিয়ার? মানে ভুলটা ধরতে পারছেন কোথায় হয়েছিল? আসিফ ভাই? জি ভাইয়া। বোরিং লাগতেছে? না না। উম, আচ্ছা, এখন দেখেন আমরা অন্যান্য অপারেশনগুলো একটু করি, হ্যাঁ? তো আমরা ধরেন সবচেয়ে সহজ অপারেশন যেটা এখন, সেটা হচ্ছে একটা হচ্ছে চেক মার্ক করা, হ্যাঁ, যে যখন আমরা চেক দিব তখন সেটা চেক হয়ে যাবে, আর এখানে ধরেন একটা স্ট্রাইক চিহ্ন আসবে, হ্যাঁ। তো স্ট্রাইক বলতে হচ্ছে আমরা এখানে স্ট্রাইক নামে একটা টেবিল আছে, ট্যাগ আছে, যেটা আমরা দিতে পারি। এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের একটা আছে কমপ্লিটেড নামে একটা আছে, ঠিক না? যেমন যে কমপ্লিট বা কমপ্লিটেড যদি বলি, তো কমপ্লিটেড হলে কি থাকবে, আমাদের এখানে চেক থাকবে না? আমাদের ইনপুটে কি থাকার কথা, চেক থাকার কথা না? ওকে, তাহলে দেখেন আমরা এই জায়গাতে এসে, এই যে এখানে খেয়াল করে দেখেন, স্ট্যাটাস যদি কমপ্লিটেড হয় তাহলে কি হবে, ধরেন আমাদের এই ইনপুটটা কি হবে, চেক থাকবে, হ্যাঁ। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে ডিফল্ট চেক নামে জাভাস্ক্রিপ্টের কি আছে, জাভাস্ক্রিপ্ট না মানে আমাদের ইনপুটের রিঅ্যাক্টের জন্য একটা প্রপার্টি আছে, হ্যাঁ, যে আসলে ডিফল্ট চেকড। তো ডিফল্ট চেকড কখন হবে, ডিফল্ট চেকড হবে আমরা এইভাবে বলে দিব, যদি আই ডট স্ট্যাটাস ইকুয়াল যদি কি হয়, কমপ্লিটেড হয়, তখন কি হবে বলেন তো, ট্রু হবে আর কি, হ্যাঁ। আর এলস হচ্ছে ফলস হবে। ক্লিয়ার? তাহলে দেখেন যে কোনো একটা এখন চেক থাকার কথা, হ্যাঁ। আমরা যদি রিলোড দেই, এই যে দেখছেন প্রথমটাই কমপ্লিটেড ছিল, প্রথমটা হচ্ছে কি চেক আছে, হ্যাঁ। এরপর আসেন, আপনি চাচ্ছেন হচ্ছে যে টেক্সটের যে কালারটা, হ্যাঁ, বা হচ্ছে এই আই ডট টাইটেলটা, এটাকে ধরেন আপনি একটু স্টাইল করবেন, তাহলে এখানে একটা কন্ডিশনাল রেন্ডারিং আমরা অ্যাপ্লাই করতে পারি। তো একটু আগে আপনারা দেখছেন কন্ডিশনাল রেন্ডারিং নামে। তো কন্ডিশনাল রেন্ডারিংটা হচ্ছে রিঅ্যাক্টে সবসময় টার্নারি অপারেটর দিয়ে আপনার অ্যাপ্লাই করা হয়, কি দিয়ে,
টার্নারি অপারেটর দিয়ে। হ্যাঁ, তো বিষয়টা কিরকম হয় দেখেন, প্রথমে এরকম একটা চিহ্ন দিতে হয়। মানে এর মানে তো আমরা জানি যে আমরা এখানে কি করতে চাচ্ছি, জাভাস্ক্রিপ্ট লিখতে চাচ্ছি। তো আমরা এখানে লিখব, যদি আই ডট স্ট্যাটাস ইকুয়াল কমপ্লিটেড হয়, তখন কি হবে, তখন ধরেন এটা একটা প্রিন্ট হবে, আর আরেকটা হচ্ছে এটা প্রিন্ট হবে। ঠিক আছে, আর যদি কমপ্লিটেড হয় তখন হচ্ছে এখানে আমি দিব হচ্ছে কি স্ট্রাইক। হ্যাঁ, স্ট্রাইক, স্ট্রাইক। মানুষজন শুনতেছেন? তো মিউট করে দিছেন। সে শুনতেছি বল। শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি তো শুনতেছি না, কি করা বলেন। তাহলে দেখেন এই যে স্ট্রাইক দেখছেন, সে কি করে লাইনটা হচ্ছে মাঝামাঝি কেটে দেয় আর কি। ঠিক আছে, তাহলে দেখেন বিষয়টা হচ্ছে কি, যদি কোনো একটা ইন্ডেক্স বা হচ্ছে কোনো একটা টু ডু লিস্ট যদি আমাদের কমপ্লিটেড হয়ে যায়, তাহলে ইনপুটটা আমরা চেক দেখাইতে পারতেছি, এবং কমপ্লিটটা আমাদের কি হচ্ছে, এই যে টেক্সটটা আছে ওই টেক্সটটা মাঝামাঝি আপনার কেটে যাচ্ছে। ঠিক আছে, বা হচ্ছে কাটা চিহ্নটা আসছে, বুঝে যাচ্ছে এটা হচ্ছে কি হয়েছে, কমপ্লিট হয়েছে। এখন কমপ্লিটটা তো আমাদের ডাইনামিকলি করতে হবে, ঠিক না? যখন আমরা ক্লিক করবো তখন কমপ্লিট হবে, আবার যখন ক্লিক করবো তখন কি হয়ে যাবে, চলে যাবে। তো এটার জন্য আমরা এখন কি করব, এখানে এই যে লেভেলটা আছে এই লেভেলের উপর অথবা হচ্ছে এই ইনপুটের উপরও আপনি চাইলে কি করতে পারেন, একটা ইভেন্ট নিতে পারেন। তো ওই চেকবক্সের উপর যদি আপনি কোনো ইনপুট নিতে চান, সেটাকে সাধারণত অন চেঞ্জ দিয়ে নেওয়া হয় আর কি। হ্যাঁ, কারণ চেকবক্সটা কি হয়, সবসময় চেঞ্জ হয়, স্টেট চেঞ্জ হয়। তো আমরা এখানে একটা মেথড নিতে পারি, ফাংশনের নাম নিতে পারি হচ্ছে কি ফাংশন, নাম দিলাম হচ্ছে কি, এই ধরনের দিতে পারেন হচ্ছে চেক হ্যান্ডলার। হ্যাঁ, চেক হ্যান্ডলার। তো চেক হ্যান্ডলার কি করবে, সে হচ্ছে কোন আইটেমটাকে আপনি আসলে এডিট করতেছেন, হ্যাঁ, তার আইডিটাকে রিসিভ করবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে একটা আইডি রিসিভ করব। হ্যাঁ, যে আইডিটাকে আমরা এখানে লগ করতে পারি, যে লগ আইডি। ঠিক আছে, যে আমরা যে আইটেমটা চেঞ্জ করতেছি, চেক বক্সের আইটেমটা বা হচ্ছে টু ডু লিস্টের আইটেমটা, তার আইডিটা আমাদের ডিটেক্ট করতে হবে। তো আমরা কি করব, এখানে একটা অন চেঞ্জ নিব। হ্যাঁ, তো অন চেঞ্জ কি করবে, যেহেতু এখানে আমরা একটা প্যারামিটার পাঠানোর ইস্যু আছে, আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমরা এই যে আম, পুরো আইটাকেই, এই যে আই ডট আইডি যেটা, সেটাকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি, আই ডট আইডি। জাস্ট হয়ে গেল। যে আপনি এই অন চেঞ্জের মধ্যে চেক হ্যান্ডলারটাকে কল করলেন, কল করার সময় এই আই ডট আইডিকে পাস করে দিলেন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা 26 নম্বর লাইনে এসে আই ডট আইডিটাকে দেখতে পারার কথা। তো আমরা একটু দেখি আসলে দেখা যায় কিনা। তো রিলোড দিতে পারি, রিলোড দিয়ে আমি যদি ক্লিক করি দেখেন 29। হ্যাঁ, যদি ক্লিক করি এখানে 20 আসতেছে। হ্যাঁ, যে আমি 20 নাম্বারটাকে এখানে পাচ্ছি। দেখছেন ভাই, দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা এই আইডিটা, হ্যাঁ, যে আইডিটা যে পজিশনে আছে বা এই আইডিটা যে টু ডু লিস্ট হোল্ড করতেছে, আমরা কি করব, তার স্ট্যাটাসটা চেঞ্জ করব। হ্যাঁ, যদি কমপ্লিট থাকে কমপ্লিট করে দিব, আর না হলে হচ্ছে তাকে পেন্ডিং এ রাখবো আর কি। ঠিক আছে, তো আমি ধরেন এখান থেকে প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, এই আইডিটাকে ফাইন্ড করতে হবে লিস্ট থেকে। তো দেখেন প্রসেসটা একবারে কমন। হ্যাঁ, প্রথমে এই যে স্টেটটা, স্টেটটা প্রথমে আমাদের কি করতে হবে, কপি করতে হবে। একদম কপি শেষ, সরাসরি কপি করে দিলাম। দেন এই টেম থেকে আমাদেরকে ফাইন্ড করতে হবে। হ্যাঁ, তো আমরা ধরে দিলাম হচ্ছে কি লেট আইটেম ইকুয়াল, আর টেম্প মানে কি আমার পুরো অ্যারেটা, মানে অ্যারের কপিটা, সেখান থেকে আমি কি চাই, ফাইন্ড করতে চাই। ফাইন্ড করব এরকম আই দিয়ে। তো আমি ধরেন দিলাম হচ্ছে কি আই ডট আইডি ইকুয়াল ইকুয়াল, তিনটা ইকুয়াল হচ্ছে ওরা রিকমেন্ড করে আর কি। কারণ আইডি এবং এআইডি দুইটা ডেটা টাইপ যেন সমান থাকে। তো আমরা জানি আমাদের আইডি দুইটাই হচ্ছে কি নাম্বার পজিশনে আছে, সমস্যা হবে না। এখন দেখেন এখান থেকে যদি আমরা লগ করি, লগ আইটেম, হ্যাঁ, আইটেম। তো দেখেন লক করলাম, লক করার পর যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেখেন এই যে দেখছেন, যাকে ক্লিক করতেছি তার যেটা আমার কাছে দেখাচ্ছে। হ্যাঁ, তার স্ট্যাটাসটাও আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো
আমাকে কি করতে হবে, এই আয়ের যে স্ট্যাটাসটা আছে এই স্ট্যাটাসটাকে টগল করতে হবে, হ্যাঁ। যদি কমপ্লিট থাকে কমপ্লিট করবো, আর নাহলে কি করে দিব, পেন্ডিং করে দিব। মানে কমপ্লিট থাকলে পেন্ডিং করে দিব, পেন্ডিং থাকলে কমপ্লিট করে দিব। বিষয়টা বোঝা গেছে? দেখেন যদি বোঝা যায় তাহলে আমরা এখান থেকে করতে পারি, একটা চেক দিতে পারি যে ইফ আইটেম ডট স্ট্যাটাস ইকুয়াল হচ্ছে কি পেন্ডিং থাকে আইটেম ডট স্ট্যাটাস ইকুয়াল হচ্ছে কি কমপ্লিটেড, হ্যাঁ। দেন এলস ইফ আইটেম ডট স্ট্যাটাস ইকুয়াল, যদি কমপ্লিটেড থাকে আইটেম ডট স্ট্যাটাস ইকুয়াল হচ্ছে কি পেন্ডিং করে দিলাম। ঠিক আছে, মানে কমপ্লিট হলে পেন্ডিং, পেন্ডিং হলে কি কমপ্লিটেড হইলো। নেক্সট যেটা করতে হবে, তার মানে কি খেয়াল করে দেখেন, এখন যদি আমরা চেক দেই এই জায়গাতে আমার এই টেম্প যে অ্যারেটা এটা এখন আপডেটেড অ্যারে, ঠিক না? মানে এই অ্যারেতে এখন কি আছে, আমার আপডেটেড ইনফরমেশনটা আছে। তাহলে কি করব আমরা, এই যে সর্বশেষ আমাদের যে স্টেটটা আছে ওই স্টেটটাকে আমরা আপডেট করে দিব। দেখেন এগুলো একটু ভেঙে ভেঙে করতে হয় শুধুমাত্র রিয়েক্টের জন্য, হ্যাঁ। যে আপনি সরাসরি যদি আপডেট করতে চান, যেহেতু আপডেট করতে পারবেন না, আপনাকে এভাবে ভেঙে ভেঙে কি করতে হবে, আপডেটটা করতে হবে। তাহলে আমরা কি করলাম, আইডিটা রিসিভ করলাম, দেন প্রথমে আমাদের যে মেইন স্টেটটা আছে ওই স্টেটটাকে কপি করলাম, কপি করে ওই স্টেটটাকে এ আইডিটা ফাইন্ড করলাম, যে স্টেটের মধ্যে যার আইডি এ আইডি সমান তাকে আমরা ফাইন্ড করলাম। ফাইন্ড করে স্টেটাস যদি পেন্ডিং হয় কমপ্লিটেড বানাই দিলাম, আর কমপ্লিটেড হইলে কি বানাই দিলাম, পেন্ডিং বানাই দিলাম, হ্যাঁ। তো দেখেন যদি আমরা ক্লিক করি, দেখছেন একটু রিলোড দিয়ে নিই তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। তো দেখেন এই যে ক্লিক করেন, দেখছেন এই যে ক্লিক করে শেষেরটা কাজ করতেছে না, কমপ্লিটেড। টেমটা একটু লক করে দেখি তাহলে হয়তো ক্লিয়ার হবে কি সমস্যা। কমপ্লিটেড হইলে স্ট্রাইক আসবে, সব ঠিকঠাক আছে দেখি দাঁড়ান, রিলোড দিলাম, দেখেন চেক দিলাম, হ্যাঁ। চেক দিলে দেখেন 2 নম্বর পজিশনে স্ট্যাটাস কমপ্লিটেড হয়ে গেল। আচ্ছা এটা ডান, 3 নম্বরটাতে হচ্ছে না কেন? ও আসলে এখানে যে স্ট্যাটাস প্রসেসিং দেওয়া তো এই কারণে হচ্ছে না আর কি। তো আমরা এখানে এসে আহ, এইভাবে দিতে পারি আর কি, যদি স্ট্যাটাস যদি কি হয়, আহ, এটা একটু চেঞ্জ করতে পারেন, স্ট্যাটাস ডট ইনক্লুডস, হ্যাঁ। মানে স্ট্যাটাস যদি ইনক্লুডস, সরি এভাবে না, এভাবে। হ্যাঁ ভাই, আরেকটু কাছে এসে বলতে হবে, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখেন এই জায়গাটা একটু দেখেন, আমরা কি লিখছি কন্ডিশনটা, আইটেম ডট স্ট্যাটাস যদি পেন্ডিং অথবা প্রসেসিং হয়, হ্যাঁ। মানে জিনিসটা হচ্ছে যে আপনি মাল্টিপল কন্ডিশন যদি লিখতেন অর দিয়ে, হ্যাঁ, তার চেয়ে এই কন্ডিশনগুলো একটু সহজ আর কি, হ্যাঁ। যদি আইটেম ডট স্ট্যাটাস পেন্ডিং অথবা প্রসেসিং হয় তাহলে কমপ্লিট হবে, এলস কি হয়ে যাবে, পেন্ডিং হয়ে যাবে। দেখেন এখন কাজ করবে। আমরা যদি রিলোড দেই, দেখেন রিলোড, প্রসেসিং মনে হয় বানান ভুল হয়েছে, হ্যাঁ। এই যে প্রসেসিং, এই যে এখানে বানান ভুল ছিল আর কি, এখন ঠিক আছে। দেখেন এখন সবগুলোই কাজ করবে, ঠিক আছে। এই এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা তো দেখেন আমরা পুরোটা একটু জিনিস দেখি আসলে আমরা কি কি করছি এখানে, হ্যাঁ।
প্রথমত আমরা একটা রিয়াক্ট টাইপ ইনস্টল করলাম, করার পর এখানে কিছু আজেরা জিনিসপাতি ছিল বা হচ্ছে ডিফল্ট জিনিসপাতি ছিল, সেগুলো আমরা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমরা কোনো রকম এরকম একটা ডিজাইন দাঁড় করাইছি আর কি। ছোট একটা কার্ড ছিল, একটা হেডিং ছিল, দেন কিছু লিস্ট আছে, আর আমাদের এখানে একটা কি আছে, ইনপুট বক্স আছে, একটা সাবমিট আছে। তো আমাদের টাচ ছিল হচ্ছে কি এখানে, যদি আমরা কিছু লিখি তাহলে কি হবে, সাবমিট হবে, হ্যাঁ। আর বাই ডিফল্ট হচ্ছে আমাদের ডেটাগুলো এখানে দেখাবে। তো আমরা একটা বাই ডিফল্ট ভাবে একটা ডেটা দেখানোর জন্য একটা ডেটা সেট তৈরি করছিলাম, যেটা অনেকটা দেখতে এইরকম, হ্যাঁ। যেখানে কি কি ছিল, একটা টাইটেল ছিল, অ্যাসাইন টু ছিল, স্ট্যাটাস ছিল, প্রায়োরিটি ছিল, আইডি ছিল, হ্যাঁ। এই চারটা প্রপার্টি নিয়ে আমাদের এক একটা এটা কি বলা যায়, টু ডু আইটেম তৈরি হয়, হ্যাঁ। তো আমরা কি করলাম, প্রতিবার যখন একটা ডেটাকে পুশ করি, হ্যাঁ, ধরুন হচ্ছে ইনপুটের মাধ্যমে ডেটা পুশ করি, তখন একটা ফাংশন কল হয়। তো ফাংশন কল হওয়ার পর কি করে সে, সে হচ্ছে আমাদের যে ডিফল্ট বা হচ্ছে পুরাতন যে স্টেটটা আছে, ওই স্টেটটাকে প্রথমে কপি করে। দেন সেখান থেকে আমরা হচ্ছে, আমাদের লাস্ট ইন্ডেক্স হচ্ছে কোনটা, প্রথমটা, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা যখন নতুন ডেটা পুশ করি সেটা হচ্ছে অ্যারের একদম ফার্স্ট পজিশনে গিয়ে পুশ হয়। দেন আমরা কি করতেছি, আমাদের যে টেম্প অ্যারেটা আছে বা টেম্পোরারি যে কপি অ্যারেটা আছে, তার ফার্স্ট পজিশনে আমরা নতুন একটা ইন্ডেক্সকে পুশ করলাম। তো সেখানে হচ্ছে আমরা টাইটেলটা দিচ্ছি, আর ওই লাস্ট ইন্ডেক্স যেটা বা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সটাই আর কি, তার আইডির সাথে আমরা এক যোগ করে দিলাম। এতে যেটা হইলো, এই যে আমাদের যে আইডিগুলো আছে, এই আইডিগুলো কি করবে, এক এক করে বাড়তে থাকবে, হ্যাঁ। নেক্সট হচ্ছে, যেহেতু এই টেমটাই আমাদের আপডেটেড অ্যারে, আমরা আমাদের যে বর্তমান স্টেটটা আছে, এই স্টেটটাকে টেম্পারি দিয়ে কি করে দিলাম, আপডেট করে দিলাম, ঠিক আছে। আর যখন কাজ শেষ, ই ডট টার্গেট মানে কি, আমাদের ফর্ম না, এই ফর্মটাকে আমরা এখন কি করে দিলাম, ফর্মটাকে আপডেট করে রিসেট করে দিলাম, ঠিক আছে। এই একটা কাজ। নেক্সট হচ্ছে, আমরা যেই ডেটাগুলো আমাদের চেক থাকে, হ্যাঁ, সেগুলোকে হচ্ছে আমরা এইভাবে দেখাই, চেক বক্সটা চেক থাকবে, আর টাইটেলটা কি হয়ে যাবে, একটা স্ট্রাইক বা হচ্ছে কাটা থাকবে আর কি, হ্যাঁ। তো এটা করার জন্য হচ্ছে আমরা একটা কন্ডিশনাল রেন্ডারিং করছি। আর ইনপুটের মধ্যে ডিফল্ট চেকড নামে আরেকটা প্রপার্টি ইউজ করছি। তো ডিফল্ট চেকড হচ্ছে কি, যদি আমরা ট্রু ইউজ করি তাহলে ট্রু থাকে, আর ফলস ইউজ করলে কি থাকে, ওইটা টিক চিহ্নটা চলে যায় আর কি, হ্যাঁ। তো আমরা চেক করলাম, যদি স্ট্যাটাস কমপ্লিটেড হয় তখন কি থাকবে, চেক থাকবে, হ্যাঁ। আর যদি কমপ্লিটেড না হয় তখন হচ্ছে চেক বক্সটা চলে যাবে। আর নিচে এসে যেটা করলাম, আইটেম ডট স্ট্যাটাস যদি কমপ্লিটেড হয় তাহলে স্ট্রাইক নামে একটা ট্যাগ প্রিন্ট হবে, আর না হলে কি প্রিন্ট হবে, জাস্ট বোল্ড আর কি, হ্যাঁ। এরকম একটা বোল্ড প্রিন্ট হচ্ছে। তো ওভারঅল যখন আমরা এখানে চেক বক্সটা যখন অন চেঞ্জ করতেছি, তখন আমরা একটা ফাংশন কল করতেছি, এবং ফাংশনের মধ্যে কাকে পাঠাচ্ছি, আই ডট আইডি কে, হ্যাঁ। তো আই ডট আইডি যখন এখানে রিসিভ হচ্ছে বা আইডিটা রিসিভ হচ্ছে, রিসিভ হওয়ার পর আমরা আবার সেম কাজ করলাম, প্রথম স্টেটটাকে কপি করলাম, কপি করার পর ওই কপিয়ারে থেকে যে আইটেমের আইডি আমরা পাস করলাম ওই আইডিটাকে খুঁজে বের করলাম। খোঁজার পর আমরা এখানে চেক করলাম যে আইটেমের যে স্ট্যাটাস, সেটা পেন্ডিং অথবা প্রসেসিং এর মধ্যে আছে কিনা। যদি থাকে, কমপ্লিট করে দিলাম, আর যদি কমপ্লিট হয় তাহলে তাকে পেন্ডিং বানাই দিলাম, ঠিক আছে। তো এতটুকু কাজ করার পর যেটা হইলো, আমাদের এখানেও যে টেম্পোরারি অ্যারেটা আছে, ওই অ্যারেটা কি হয়ে গেছে, আপডেট হয়ে গেল। নেক্সট এই টেম্প অ্যারে দিয়ে আমাদের যে স্টেট অ্যারেটা আছে সেটাকে আবার আপডেট করে দিলাম, বুঝে গেছে। এই হচ্ছে ওভারঅল সামারি। দেখেন সবকিছু ওই নর্মালি যেভাবে কাজ করতেন এখন ওইভাবে করতেছেন। অ্যাডভান্স কিছু কি করছেন বলেন তো, করছেন অ্যাডভান্স না আসলে, মানে নতুন যেটা করছেন সেটা হচ্ছে আজকের এই জিনিসটা ছিল আর কি, যে পুরান জিনিসটা কপি করে বা হচ্ছে প্রেজেন্ট অ্যারেটা কপি করে তার মধ্যে অপারেশন চালাবেন, দেন প্রেজেন্ট অ্যারেটা আবার আপডেট করে দিবেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এতটুকু একটু বাসায় করেন, হ্যাঁ। নেক্সট হচ্ছে আমরা ইডিটে অনেক কাজ থাকবে, হ্যাঁ। যেমন কাউকে অ্যাসাইন করা, তারপর প্রায়োরিটি সেট করা, হ্যাঁ, এবং একটা মডেল অন করা, মডেল ক্লোজ করা, হ্যাঁ, একটা পপ আপ অন করা, পপ আপ ক্লোজ করা, এই জিনিসটা আমরা দেখবো এখানে, ঠিক আছে। ওকে জি। ওকে, তাহলে এতটুকু একটু প্র্যাকটিস করে ফেলেন। আর
একটু করেন, হ্যাঁ, এগুলো করলে বেসিক জিনিসগুলো ঠিক হয়ে যাবে। তারপর এই মডেল নিয়ে কাজ করলে প্রপ ডিলিংস এর একটা ব্যাপার আছে, প্রপ পাসিং এর যে বিষয়টা সেটাও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ভিডিওটা আমরা কিভাবে পাবো? আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আজকে ড্রাইভ অ্যাপ করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন বেশি বেশি। আর আপনারা যদি পারেন, হ্যাঁ, এডিটের ফাংশনালিটি একটু অ্যাপ্লাই করেন, যে আমি যদি এডিটে ক্লিক করি তাহলে এই জায়গাতে টেক্সট আসবে, হ্যাঁ, এখানেই আসবে। এখানে এসে আমি সাবমিট করি, এই ডেটাটা আবার আপডেট হয়ে যাবে। করতে পারেন কিনা দেখেন তো। কি বলছি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। এডিটে ক্লিক করলে এই যে টেক্সটটা এখানেই আসবে, হ্যাঁ, এখানে আসার পর যদি আমি সাবমিট করি এই ডেটাটাই আবার আপডেট হবে, নতুন করে ইনসার্ট হবে না। হালকা একটু লজিক আছে, একটু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারলে কাজটা করতে পারবেন আর কি। একবারে সহজও না, আবার একবারে কঠিনও না আর কি, হ্যাঁ, জাস্ট যদি বিষয়টা সহজে করতে পারেন অনেক ভালো। তা দেখি করে দেখান। আপনার একটা টাস্ক দিলাম আর কি, হ্যাঁ, যে আমি যদি এডিটে ক্লিক করি তাহলে এই টেক্সটটা এখানে চলে আসবে, দেন এখান থেকে যদি আপডেট করে দিই আপডেট হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম।